আমি বহু কিছু বিক্রি করেছি। মানে যে চুলের তেল থেকে শুরু করে গাড়ির তেল সব বিক্রি করেছি। ভারতবর্ষের বোধহয় এমন কোনো আ বড় রাজ্য বা বড় সিটি বা টাউন নেই যেখানে আমি যাইনি। মানে মানুষটা প্রকৃতিগতভাবে ভালো। মানে মানুষ, প্রাণী প্রকৃতিগতভাবে ভালো। সারা ভারতবর্ষে ২ জায়গায় বেতাল পুজো হয়। একটি আচ্ছা। উত্তরাখণ্ডে, আরেকটি আচ্ছা। আমোনা গ্রামে। মানে ৬২ লাখ আমার বই বিক্রি হলে আমি তো আরেকটা ফ্ল্যাট কিনতে পারি। রিলিফ চট্টোপাধ্যায়ের সামনে বসে আছে, আমার হাত পা তো ঠান্ডা হয়ে গেছে হুম। ভয়ে। মানে আ আজকে হয়তো লিখছি, মা সরস্বতীর কৃপায় লোকজন পড়ছেন, পছন্দ করছেন। আ সেটা হয়তো ৫-৬ বছরের কাহিনী। তার পেছনে কিন্তু আমার অন্তত ২০-২৫ বছরের পড়াশোনা আছে। শরদিন্দুর মতো ঐতিহাসিক লিখতে পারতাম, বড় ভালো হতো। তারানাথ তান্ত্রিক আসলে ওই সময়কার বাংলার গ্রাম বাংলার গল্প এবং ওইটি পড়তে আমার বড় ভালো লাগে। আজ যে আমি ২ কলম বাংলা লিখতে পারি তার সমস্ত ক্রেডিট আমার ওই সময় যারা স্কুলে যারা বাংলা ইংরেজি শেখাতেন তাদের। ওখানে দেখছি লোকে একটু বারবার শুরু করছে যে, "কিসের বই রে ভাই? তুই জানিস না এটা আইআইটির জন্য লাগে?" "আইআইটি টা কি জিনিস?" তা আমি ১ম আমাদের সি বা সি প্লাস প্লাস শেখাচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। আমি তখন তার আগে কোনদিন কম্পিউটার দেখিনি। দেখিনি। মানে সেই সিনিয়র কেউ ডাকলো ডেকে আ এই শিক্ষার্থী নির্দোষ ইয়ার্কি করলো, দোষযুক্ত এবং নির্দোষ ইয়ার্কি করলো। বুঝতে পারলাম। ১ম মাসে মাইনে পেলাম ১৩,৫০০ টাকা। উনি এসে বাবাকে বলেছিলেন, "আজকে আপনার ছেলে যত কাঁদছে ভর্তি হওয়ার জন্য, হুম। ভর্তি ছেড়ে যাওয়ার জন্য তার দ্বিগুণ কাঁদবে।" তারপর থেকে বোধহয় একটা একটা যৌবনের একটা কি বলবো চাঞ্চল্য থাকি। আমি লিখছি, এটা জানি না পড়া ঠিক হবে কিনা ক্যামেরার সামনে। মাঝে, মাঝে মনে হয় আমি লিখছি কিন্তু আমি লিখছি না। মানে লেখাটা হচ্ছে। খুব বিপদ না হয় ভাই আমাকে একটু বলুন। আমার বক্তব্য বলা। আ তারা বলে যে, "স্যার শুনেছি আপনি লেখেন টেখেন।" আমি খুব একটা পাত্তা দিই না। রিসেন্ট আরজি করের নিয়ে যে ঘটনাটা হলো, কিভাবে দেখছেন এই সমাজকে, ওয়েস্ট বেঙ্গলকে? মানে আমি তো বলব ১ম এ বলি যে, যে ঘৃণ্য ঘটনাটি হয়েছে, নারকীয় এবং ঘৃণ্য। মানে আমার কাছে এই মুহূর্তে আর কোন শব্দ আসছে না। আমি যখন ১ম শুনি আমি ভয়ে এবং আতঙ্কে এবং ঘৃণায় আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এই প্রথমবার কোনো এক পডকাস্ট শোতে অভীক সরকার। অসাধারণ এক্সপেরিয়েন্স। ওনার সাথে কথা বলে, আড্ডা মেরে খুব ভালো লেগেছে। অসাধারণ লোক, অমায়িক লোক, কোনো রকম কোনো গুরু গাম্ভীর্য নেই। অসম্ভব ভালো লোক। কিভাবে আইআইএম পাস করলো, কিভাবে আইআইটি পাস করলো, ভূত নিয়ে ওনার কি বক্তব্য আছে, সবকিছু ওনার সাথে কথা হয়েছে। মীরের সাথে কাজ করে কিরকম এক্সপেরিয়েন্স হয়েছে, হইচই পরমব্রতর সাথে কাজ করে কিরকম এক্সপেরিয়েন্স হয়েছে, প্রচুর। একটা জিনিস শুধু আমি বলতে চাই আপনাদেরকে, যখন আমরা শ্যুট করছিলাম, আমার ২ টো হ্যালোজেন লাইট পর কেটে যায়। জানি না এটা ভৌতিক কিনা নিপাতি এক অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু, সেটা আপনারা পডকাস্টটা দেখলে বুঝতে পারবেন কিভাবে হলো, কেন হলো। তো দেখতে থাকুন। আর যাওয়ার আগে আরেকটা কথা, বড় যে ভিডিওগুলো রয়েছে পডকাস্ট, সেগুলো আমি আমার নতুন একটা চ্যানেল রয়েছে যেটা কথা ও কানেকশন ক্লিপ, সেখানে ছোট ১০-১৫ মিনিটের একেকটা ভিডিও আমরা দিয়ে থাকি। যাদের সময় নেই একদম তারা সেই ভিডিওগুলো দেখতে পারে। তো তাড়াতাড়ি যান, গিয়ে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের কনটেন্ট যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা একদম নতুন, একদম স্টার্ট করেছি, তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। তো দেখতে থাকুন, জানতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি বিনোদ দাস। কথা ও কানেকশনের একটা নতুন এপিসোডে আপনার সবাইকে স্বাগত। আজকে যে মানুষটাকে পেয়ে গেছি, সে মানুষটা বর্তমান প্রজন্মকে বইমুখী করে তুলেছে। যদিও তিনি কর্পোরেট জগতের লোক, আইআইটি, আইআইএম এইরকম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটের সবকটা ডিগ্রি ওনার ঝুলিতে রয়েছে। তো আসুন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানো যায় মিস্টার অভীক সরকারকে। নমস্কার, কেমন আছেন স্যার? নমস্কার। ভালো আছি। ধন্যবাদ, ধন্যবাদ আ ফর দিস শর্ট ইন্ট্রোডাকশন। ডিগ্রি জিনিসটাকে খুব একটা ইম্পোর্টেন্ট মনে করি না। ঠিক আছে, মানে করে ফেলেছি, কি আর করা যাবে? না না, করা যায় না। বাট আপনি আইআইএম ক্যালকাটা, ক্যালকাটা, আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর, হিউজ। মানে ঠিক আছে, এমন কোনো বড় ব্যাপার না। প্লাস আপনি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত। হুম। কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত, আইআইটি, আইআইএম পাস করার পর আপনি বই লেখাকে বেছে নিলেন। কিভাবে আসলো? এটা কি আপনার প্রথম থেকেই ছিল, ছোটবেলা থেকে? নাকি না এখন থেকে? মানে এগুলো করার পর? না, ব্যাপারটা হচ্ছে যে বই পড়ার অভ্যেস আমার ছোটবেলা থেকেই। বেশ। আমি দেখাতে পারি, আমার জাস্ট পেছনেই আমার লাইব্রেরি আছে আরকি।
এখনই আমার কাছে প্রায় 1000-2500 কাছাকাছি বই আছে, এবং এই অভ্যেস চিরকাল ছিল আমার। আর ছোটবেলায় বাঙালি একটু লেখালেখি সবাই করে, ওটা কোনো বড় ব্যাপার নয় আর কি। ছোটবেলায় সবাই একটা কবিতা, একটা দেয়াল পত্রিকা করেই থাকি আমরা। তো তারপরে আজ থেকে প্রায় বছর 10 আগে, 2014-15 এরকম সময়, তখন আমি ছিলাম মুম্বাইতে। আর তখন কলকাতা থেকে বই নিয়ে যেতাম, পড়তাম নিজের মতো করে। আহ, চেষ্টা করতাম যে কিছু লেখা ফেসবুকে মূলত। আচ্ছা, এবং তখন ফেসবুকে বেশ কিছু সাহিত্য প্রেমীরা একত্রিত হয়েছেন, কিছু ভালো গ্রুপ উঠে এসেছে, তার থেকে বেশ কিছু লেখক উঠে আসছেন। তো আমিও ঠিক করলাম যে কিছু অল্প নিজের শখে লিখব। তো কি লিখবো, যে আমি তো সেলসে চাকরি করি, আমি তখনও সেলসে ছিলাম, 16 বছর ধরে সেলসেই আছি বেশ। বিভিন্ন কোম্পানিতে। তো তখন আমাদের সেলসের একটা কাজ হচ্ছে, আমরা বলি মার্কেট ভিজিট। হ্যাঁ, মানে আমাদের রেগুলার মার্কেট যেতে হয়, মার্কেট গিয়ে দেখতে হয় যে হ্যাঁ। আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন কেমন আছে, প্রোডাক্টের হেলথ কিরকম। কিরকম সেলসে ছিলেন আপনি? আমি বহু কিছু বিক্রি করেছি, মানে সে চুলের তেল থেকে শুরু করে গাড়ির তেল সব বিক্রি করেছি। বেশ। আমি পেইন্টস কোম্পানিতে ছিলাম, এফএমসিজিতে বহুদিন ছিলাম, সল্ট মানে টাটা সল্টে ছিলাম বেশ কয়েকদিন, লুব্রিকেন্টে ছিলাম, যাকে আমরা গাড়ির মেশিন অয়েল বলি আর কি, কনজিউমার ইলেকট্রনিক্স, টায়ার, অনেক কিছু বিক্রি করেছি। এবার যা হয় আর কি, বিক্রি করতে করতে মার্কেট যেতে যেতে দেখলাম বেশ কিছু উম, এমন অভিজ্ঞতা হচ্ছে যেগুলো শেয়ার করলে আশা করি লোকে ভালো লাগবে। প্লিজ। তো সেই রকম সেইগুলো আমি ফেসবুকে লেখা শুরু করি। মার্কেট আচ্ছা। ভিজিট বলে আমার একটা সিরিজ তখন চলতো ফেসবুকে, এবং দেখলাম লোকজন মোটামুটি সেটাকে পছন্দ করছেন, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, কমেন্ট বলছেন যে করছে। আরো চাই, কমেন্ট করছে প্রচুর, বলছেন আরো চাই। এবং ভারতবর্ষের বোধহয় এমন কোনো বড় রাজ্য বা বড় সিটি বা টাউন নেই যেখানে আমি যাইনি। ট্রাভেল করতে হতো আপনাকে সেলসের প্রচুর, জন্য? হ্যাঁ, সারা ভারতবর্ষে আমার ট্রাভেল করতে হতো। একমাত্র কখনো জম্মু কাশ্মীর যায়নি, আর কখনো অরুণাচল প্রদেশ আর কেরল, আচ্ছা। এই 3টে বাদ দিয়ে আমি জম্মু কাশ্মীরে তখন হয়তো পরিস্থিতিও খারাপ ছিল, ছিল, সেই জন্য হয়তো যাওয়া যাওয়া হয়নি। হয়নি। এটা বাদ দিয়ে মোটামুটি আমি নর্থ ইস্টের প্রচুর রাজ্যে গেছি, সে মণিপুর থেকে শুরু করে, নাগাল্যান্ড থেকে শুরু করে সব বেশ। জায়গায় গেছি। এবার ভারতবর্ষ তো বিচিত্র দেশ, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর একদম। লোক, প্রচুর লোক, তাদের প্রচুর অভিজ্ঞতা, আলাদা ধরনের জীবনযাপন, সেইগুলো নিয়ে আমি একটা ওই সিরিজ লিখতাম, মার্কেট ভিজিট বলে, লোকে পছন্দ করতেন। তখন একজন আমার বন্ধুস্থানীয় দুটি ছেলেই বলবো, আমারই বয়সী, একটু ছোট হয়তো আমার থেকে, তারা এসে বললো যে অভিজ্ঞতা, তোমার এই বইগুলো নিয়ে, এই লেখাগুলো নিয়ে আমরা একটা বই করতে চাই। আচ্ছা। বোধ হয় 2016 বা 17, যদি খুব ভুল না করে থাকি, 2017 খুব সম্ভবত। তখন বইমেলা হচ্ছে ওই মিলন মেলার গ্রাউন্ডে, ওটাই বোধহয় শেষ মিলন মেলা হওয়ার শেষ বইমেলা। আচ্ছা। তারপরে পরের বছর থেকে শিফট করে যায় ওই সল্টলেকে। সেন্ট্রাল পার্কে। তো সেই বইটি বেরোয় এবং ভালো রেসপন্স পাই, খুব ভালো। এবার তারপর যা হয় আর কি, প্রকাশকরা, অন্যান্য প্রকাশকরা আসেন, তারা বলেন যে একটু আমাদের জন্য দু একটা কিছু বই দাও। আমি ভাবলাম এ তো মজার বিষয় যে আর কি, লিখলে লোকজন পড়ছেন, কেউ এসে বলছেন যে দাদা আপনার লেখাটা পড়লাম, ভালো লাগছে। না, আমরা যারা লিখি তারা সবসময় টাকা পয়সার থেকে ওই রেকগনিশন, যে লোকে চিনতে পারছেন, আসছেন, কথা বলছেন, এইটাকে খুব ভ্যালু দিই। টাকা পয়সা মানে আপনি তো তখন জব করছেন? হ্যাঁ, তা এখনো তো করি। হ্যাঁ, এখনো করে যাচ্ছেন? হ্যাঁ। মানে টাকা পয়সার জন্য আপনি লেখালেখি টাকা স্টার্ট পয়সার করেন? জন্য আমরা কেউ লেখালেখি স্টার্ট করিনি, মানে আমি অন্তত করিনি। বেশ। তো এবার সেইভাবে আস্তে আস্তে শুরু আর কি, অন্য ধরনের লেখা। আপনি যে লেখাটা স্টার্ট করেছিলেন ডাইরেক্ট ফেসবুকেই লিখতেন নাকি না কোথাও আগে না না, লিপিবদ্ধ এর করতেন? আগে আমি কোনোদিন লিখতাম না, কোথাও বেশ। কখনো লিখিনি। বেশ। আমার প্রথম লেখা ফেসবুকেই, আচ্ছা। এবং ফেসবুকেই অভ্রর ইনস্টল করেই লেখা শুরু করি। আচ্ছা। আস্তে আস্তে লেখার সাইজ বড় হতে থাকে। তো এবার সেই নিয়ে দেখলাম যখন লোকে পছন্দ করছেন আমার লেখা, হোক না, চলুক, যতদিন পাঠক চাইছেন ততদিন লিখি। তখনের লেখার বিষয়টা কি ছিল সেই সময়? মার্কেট ভিজিট বেসিক্যালি কি বলবো, রম্য রচনাই বলা যেতে পারে আর কি। মানে আচ্ছা। আমার যে অভিজ্ঞতাগুলো কি করে, মানে যেভাবে লেন্সের মধ্যে দিয়ে একটা একটা দৃশ্য দেখেন আপনি, আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভারতবর্ষের জীবন ধরতে চেয়েছি। আচ্ছা। যে ভারতবর্ষ এইভাবে চলে, মানুষ এইভাবে ভাবে, এবং আমি দেখেছি, মানে এটা আমার একটা সাধারণ বিশ্বাস যে মানে মানুষ না প্রকৃতিগতভাবে ভালো, মানে মানুষ প্রাণী হুম, হুম। প্রকৃতিগতভাবে ভালো, বেশ। কেউ খারাপ হয়
কোনো কারণে খারাপ হয়, কোনো প্ররোচনায় খারাপ হয়, হতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমি বাইরেও গিয়ে দেখেছি, কিন্তু মূলত ভারতবর্ষের মানুষ কিন্তু ভালো লোক। আমি এমন এমন জায়গায় এমন এমন সাহায্য পেয়েছি, ভাবাই যায় না। তো সেই অভিজ্ঞতা লিখতে লিখতে তখন লোকজন আরো বলল যে আপনি অন্য কিছু ধরনের লেখা লিখুন, অন্য কোনো ধরনের গল্প দিন। সেই থেকে চলছে। বেশ। তো আপনি যখন ভিজিট করছিলেন তখন আপনার যে লেখাটা আর এখনের যে বইগুলো হুম। সেগুলো সম্পূর্ণ আলাদা। আলাদা। মানে আপনি এখন লিখছেন অলৌকিক বিষয় নিয়ে। হ্যাঁ। তো সেই ট্রান্সফরমেশনটা কি করে আসলো? তো যেটা বলছিলাম যে মার্কেট ভিজিট তো মোটামুটি লোকে পড়ে, ভালোভাবে নেয়। তো প্রচুর লোকে আরো বলতে থাকে। অনেক প্রকাশক আমাকে অ্যাপ্রোচ করেন যে আমাদেরও কিছুটা লেখো, আমাদের বই দাও। তখন আ সুস্মিতা বাসু সিং, একজন সম্পাদিকা, তার ঋতবাগ বলে একটি ওয়েবজিন আছে। ঋতবাগ এখনো আছে। আচ্ছা। আ তার প্রচুর সদস্য সংখ্যা, আ গ্রাহক সংখ্যা। তো আ সুস্মিতা আমাকে বলেন যে, "অভিক, আপনি আমাদের ওয়েবজিনের জন্য একটা লেখা দিন। কিন্তু ওই রম্য রচনা নয়। মানে আমি পড়েছি, ইটস ফাইন, বাট একটু অন্য ধরনের লেখা।" তো তখন আমি একটি গল্প লিখি, নাম হচ্ছে 'শোধ'। বেশ। 'শোধ' গল্পটা ঠগীদের নিয়ে। আচ্ছা। এবং ঠগীদের নিয়ে আমার বহুদিন ধরে বেশ একটা ইন্টারেস্টের জায়গা ছিল, পড়াশুনো ছিল। ফিলিপ মিডোস টেলর, তার লেখা 'কনফেশন অফ এ ঠাগ' বলে একটি বিখ্যাত বই আছে। রাইট। সেটি আমার পড়া ছিল। শ্রীপান্থর লেখা 'ঠগী', অসাধারণ বই। সেটি পড়া ছিল আমার। তো আমি ওই সময়ের পরিপ্রেক্ষিতে ঠগীদের নিয়ে যখন আ স্লিম্যান দমন করেন, তো ওই স্লিম্যানকে নিয়ে একটি ক্যারেক্টার বানিয়ে একটি বা ভয়ের গল্প লিখি। আচ্ছা। আম প্র ঐতিহাসিক গল্পই বলা যেতে পারে, কিন্তু তার মধ্যে ভয় অনেকটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। একটু অলৌকিকতার ছোঁয়া, ভয় এই নিয়ে লেখা, এবং গল্পটি উম সমাদৃত হয়। বহুল পরিমাণে সমাদৃত হয়, এবং সুস্মিতা আমাকে বলেন যে, "আজ অব্দি আমাদের এখানে লেখা কোনো গল্পে এত ভালো ভিউ আসেনি। আচ্ছা। আপনি আমাকে আরেকটা লিখে দিন গল্প, এরকম ভয়ের গল্প।" তখন আমি আরেকটি গল্প লিখি 'ভোগ' বলে। আচ্ছা। এখন অব্দি বোধহয় সবচেয়ে বেশি কি বলবো, প্রচারিত গল্প আমার নামে আরকি। আমি যে কটি গল্প লিখেছি সবচেয়ে বেশি বিখ্যাত গল্প 'ভোগ'। আচ্ছা। মানে এখনো লোকজন কেউ আমাকে যখন চেনেন বা বলেন যে, "আপনি 'ভোগ' লিখেছেন?" এরকম আরকি। তো 'ভোগ' আমি লিখি আ এই কলকাতার কাহিনী নিয়ে। একটি ছেলে একটি মূর্তি পায়। কি করে মূর্তিটি পেয়ে তার জীবনে আ একটা একটা কালো অধ্যায় নেমে আসে। কি করে সেখান থেকে সে উদ্ধার পায়। এবং আ 'ভোগ' ওয়াজ মানে কি বলবো, হিউজলি পপুলার। আচ্ছা। 'ভোগ' এখনো অব্দি, মানে আমি লিখেছি 'ভোগ' প্রায় ২০১৭-১৮ সাল নাগাদ, এবং বেশ। ৬ বছর পরেও বোধহয় এখনো 'ভোগ' আ ঋতবাগ ওয়েবজিনের সবচেয়ে বেশি পড়া গল্প। তখন যে প্রকাশকরা মার্কেট ভিজিট ছেপেছিলেন তারাই আমাকে এসে বলেন যে, "এই দুটো গল্প এবং আরো দুটো গল্প বা উপন্যাস নিয়ে একটা বই দাও। আমি আমার একটা বই বার করতে চাই।" এবার দুটো গল্প নিয়ে তো আর বই হয় না। তো আমাকে আরেকটি গল্প লিখতে হলো, নাম হচ্ছে 'রক্তফলক'। আচ্ছা। সেটাও খানিকটা ঐতিহাসিক, খানিকটা এই সময়ের কাহিনী। এবং যেহেতু আগের দুটো অলৌকিক গল্প ছিল, এবং ভোগের মধ্যে আমি একজন দশমহাবিদ্যা দেবীকে আনি, মাতঙ্গী বলে। আচ্ছা। তো 'রক্তফলকে' আমি আরেকজন দেবীকে আনি, যিনি দেবী ছিন্নমস্তা। এই দুটো হওয়ার পরে দেখলাম তখনও বইয়ের কলেবর ঠিকঠাক হচ্ছে না। মানে আরো কিছু লিখতে হবে। তখন আমি একটি বড় উপন্যাস লিখি, নাম হচ্ছে 'ইনকুইজিশন'। রাইট। 'ইনকুইজিশন' হচ্ছে গোয়াতে যখন আ কি বলে, পর্তুগিজরা রাজত্ব করত, তখন ওই ইনকুইজিশনের নামে অনেক নিরীহ হিন্দুদের হত্যা করা হতো। তো তার পরিপ্রেক্ষিতে, এবং গোয়াতে আমোনা বলে একটি গ্রাম আছে। আমোনা গ্রামে বেতাল পুজো হয়। সারা ভারতবর্ষে ২ জায়গায় বেতাল পুজো হয়। একটি আচ্ছা। উত্তরাখণ্ডে, আরেকটি আচ্ছা। আমোনা গ্রামে। এবং এছাড়া ভারতবর্ষে কোথাও আর বেতাল দেবতা হিসেবে পূজিত হন না। তো লিখি 'ইনকুইজিশন', এবং এই ৩ টি গল্প একটি উপন্যাস নিয়ে আমার লেখা হচ্ছে, এবং 'ইনকুইজিশন', এবং আ যথেষ্ট, মানে বহুল পরিমাণে সমাদৃত হয় বইটি। প্রচুর কেনেন। মানে এখন অব্দি ধরুন বইটি আমি ৩য় প্রকাশকের কাছে দিয়েছি। আগের ২ জন প্রকাশক ছিলেন। আরেকজনকে দিয়েছি 3rd জন। আ এই ৩য় প্রকাশকের কাছেও প্রায় একাদশ না দ্বাদশ এডিশন চলছে। আচ্ছা। আগের প্রকাশকদের কাছে আশা করি ৩-৪ টি এডিশন হয়েছে। মানে কিছু না হলেও
মানে 4, 5 এদিকে 12, 17খানি এডিশনের কাছাকাছি তো আমি আশা করতেই পারি বইটি হয়েছে, এবং এই বইটি আমাকে জনপ্রিয়তা দেয়। এর মধ্যে ভোগ গল্পটি পড়া হয় সানডে সাসপেন্সে, এবং সানডে সাসপেন্সে আমি জানি না এখনো অব্দি বোধহয় সবচেয়ে বেশি শোনা গল্প ভোগ। আমি গত গত মাসে চেক করছিলাম, 62 লাখ এখনো অব্দি View. শুনেছেন। মানে 62 লাখ আমার বই বিক্রি হলে আমি তো আরেকটা ফ্ল্যাট কিনতে পারতাম। 6 মিলিয়ন। হ্যাঁ, 6.2 মিলিয়ন। তো এই গল্পটি আমাকে বহুল পরিচিতি দেয়, প্রচুর লোক এখনো যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই বা কলেজ স্ট্রিটে হেঁটে যাই বা বইমেলার মধ্যে থাকি, প্রচুর লোক এসে আমাকে বলেন, আপনি ভোগ গল্পটা আপনার না দাদা, খুব ভয় পেয়েছিলাম শুনে। পড়ে অথবা অনেকে পরে পড়েছে, হ্যাঁ, বেশিরভাগ লোক আগে শুনেছে। শুনে খুব ভয় পেয়েছিলাম। তো এবার তারপর থেকে যা হয় আর কি, একটা গল্প যদি বিখ্যাত হয় তখন বাকি প্রকাশকরা আমাকে বলেন যে তুমি আমাকে তাহলে এই ধরনের একটা গল্প লিখে দাও। পত্রভারতী ত্রিদীপ চট্টোপাধ্যায় একজন অত্যন্ত বিখ্যাত লোক, আপনারা সবাই নামই শুনেছেন। একদম। তিনি একদিন আমাকে ডাকেন, তার হাতে কেউ একটি এবং ইনকুইজিশন তুলে দিয়ে এসেছিল, তিনি সেটি পড়ে আমাকে ডাকেন তার অফিসে, এবং আমার মানে কি বলবো, এটা একটু সময় নিচ্ছে এটা হ্যাঁ, বলার একদম জন্য। একদম প্লিজ। আমি ত্রিদীপ দা বলি আর কি, যদি অনেক বড় আমার থেকে বয়সে, কিন্তু আমি ত্রিদীপ দা আমাকে ডেকেছেন। প্রথমবার আমি গেছি, ওনার অফিসে বসে আছি, এবং ওনার অফিসে ঢুকে দুটো দরজা আছে। আমি আচ্ছা একটা দরজা দিয়ে ঢুকে ওনার টেবিলের সামনে বসেছি। আচ্ছা। উনি বলছেন, আরেকজন তোমার সঙ্গে দেখা করতে আসবেন, একটু দাঁড়াও। ত্রিদীপ চট্টোপাধ্যায় সামনে বসে আছে, আমার হাত পা তো ঠান্ডা হয়ে গেছে ভয়ে। আর একটু পরে দেখি আরেক ভদ্রলোক ঢুকছেন, অনিশ দেব। আমার আরো মানে হাত পা ঠান্ডা হয়ে গেল আর কি। মানে দুজনে বড় legend ব্যক্তিত্ব। লোকজন, দুজন লিজেন্ড, বাংলা সাহিত্যের, বাংলা প্রকাশনা জগতের লিজেন্ড। আর অনিশ দেবের মতো সুভদ্র মৃদুভাষী লোক, কি বললেন অনিশ দেব আপনাকে? বলছি আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। খুব আস্তে কথা বলতেন, অসম্ভব শার্প সেন্স অফ হিউমার, আর সবাইকে আপনি বলতেন। আচ্ছা যে চা দিতে আসে তাকে উনি আপনি বলেন, আচ্ছা। ঠিক আছে? তো উনি আমাকে এসে বললেন যে হ্যাঁ, আপনার লেখাটা পড়েছি। আমি বললাম, আমাকে তুমি বলুন প্লিজ। উনি বললেন, না, আমি সবাইকে আপনি বলি। আচ্ছা তো আপনার লেখা খুব ভালো লেগেছে, আপনি আমাদের জন্য একটা লেখা লিখুন, এইরকম লেখা একটা লিখুন, আপাতত এই লেখা দিন একটা, পরে যদি অন্য ধরনের লেখা পছন্দ হয় বা ত্রিদীপ বলে তো আপনি দিন আমাদের লেখা। আমি তো ভাবছি একটি স্বপ্ন না সত্যি, যে আমাকে অনিশ দেব, ত্রিদীপ সামনে রয়েছে, চট্টোপাধ্যায় প্লাস আছেন, আমাকে লোক বলছেন রয়েছে। লেখা দিতে। ত্রিদীপ দা আমাকে জিজ্ঞেস করছেন যে তোমার আবার আপত্তি নেই তো? সোনায় সোহাগা। আমি বলি, আপত্তি কি প্রশ্ন? তো সেই সময় কত বছর আগেকার এটা বলছেন আমি এটা? বলছি 2018 বেশ সময়টা। বেশ। উনি প্রথমে বলেন, তুমি এক কাজ করো, তখন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড থেকে বইমেলা বলে একটি ম্যাগাজিন বার হতো। গত আচ্ছা। 2 বছর আমি দেখিনি, বোধহয় হচ্ছে না। উনি বইমেলা ম্যাগাজিনের জন্য আমাকে একটি লেখা লিখতে বলেন। সে লেখাটি হচ্ছে আমি ঠিক করে ঐতিহাসিক একটি গল্প লিখবো, এবং লিখতে বসে শুরু করে বুঝি যে এটা গল্প হবে না, এটা একটা বড় উপন্যাস হবে। আমি তার উপন্যাস। একটা অংশ দিই লিখে, প্রথম অংশটা লিখে দিই, এবং ওটার নাম ছিল পটমঞ্জুরি। একটি আচ্ছা। ঐতিহাসিক গল্প, বাংলার মাৎস্যন্যায় সময়ের গল্প, যখন গোপাল দেব রাজা হন। তার প্রথম অংশটুকু লিখে দিই, এবং সুদীপদা বলেন, খুব ভালো হয়েছে, তুমি আমাকে দুটো তোমার লেখা দাও, যেটা দিয়ে আমি বই বার করবো। তো তখন একটি লেখা পূজাবার্ষিকী মায়া কাননে প্রকাশিত হয়েছিল, কালিয়া মাসান বলে, সেটিও যথেষ্ট লোকজন পছন্দ হ্যাঁ করেছিলেন। হ্যাঁ একদম। আর আরেকটি প্রকাশিত হয়েছিল নবকল্লোলের পৌষ সংখ্যায়, ভূত সংখ্যায়, নাম হচ্ছে খোঁড়া ভৈরবীর মাঠ। একদম। এই দুটো গল্প নিয়ে প্রকাশিত হয় খোঁড়া ভৈরবীর মাঠ নামের বই, পত্রভারতী থেকে। আমি এও 2018 ওই সময়কার ঘটনা, 18-19। এবং গতকালও পত্রভারতীর আমি ইয়েতে গেছিলাম, ছাড়বেলায়। গতকালও আমার কাছে লোকজন কিন্তু খোঁড়া ভৈরবীর মাঠ সই করে নিয়ে গেছেন, এই বইটি এখনো বিক্রি হয়। তো তারপরে এইভাবে শুরু হলো আর কি। তো দ্বীপ প্রকাশনের সঙ্গে তারপর আলাপ হলো। দ্বীপ প্রকাশনের যিনি কর্ণধার, দীপ্তাংশু, আমার সমবয়সী প্রায়, তিনি ডেকে, অভিজ্ঞতা একটা লেখা দিন, অমুক তমুক হেন তেন করে। এখন তো অভিজ্ঞতা বলেন না, এখন সাহেব বল, আমি তোকে সাহেব বলি, উনি আমাকে সাহেব। আচ্ছা। সাহেব একটা লেখা দিন। তো তারপরে থেকে এইভাবে চলছে আর কি। পত্রভারতী থেকে কয়েকটি বই এলো, দ্বীপ থেকে কয়েকটি বই এলো। দ্বীপে আমার মৃত্যুর বাড়ির গুপ্তধন আছে, দিলাম আর কি, নতুন লেখা। মার্কেট ভিজিট দ্বীপ
পুনঃপ্রকাশ করলেন এবং ইনকুইজিশন দ্বীপ পুনঃপ্রকাশ করলেন। আহ, তারপর থেকে এভাবে লেখা চলছে। বেশ। কাট টু আমি যদি আপনার আর্লি লাইফ যাই, মানে আপনার বাড়িতে কেউ লেখালেখি করতো? না, আমাদের বাড়িতে কেউ কোনোদিন কোশ্মিন কালেও লেখালেখি করেননি। আপনি প্রথম? আমি প্রথম। আমার মা স্কুল শিক্ষিকা ছিলেন, বেশ। আমার বাবা একটু ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। তো এছাড়া আমার বাড়িতে হ্যাঁ গান বাজনার চর্চা ছিল। আপনার গান বাজনার কোনো? আমার গান আমি একমাত্র ইউটিউব ছাড়া কিচ্ছু বাজাতে পারি না। আমার বাড়িতে গান বাজনার চর্চা বলতে আমার জেঠু, আমার দাদা দিদিরা, আমার পিসিরা, তারা খুব মানে গান শিখেছেন, গান করেছেন। বেশ। সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল এটুকু বলতে পারি। এবং ছোটবেলা থেকেই আমি মানে খুব বই পড়তে ভালোবাসতাম। আচ্ছা। মানে কালীপ্রসন্ন সিংহে মহাভারত আমার ছোটবেলাতেই পড়া, মানে পুরো সেট পড়া আমার বাড়িতে আচ্ছা। ছিল। কৃত্তিবাস ওঝার যে কৃত্তিবাসী রামায়ণ আমার বাড়িতে ছিল পুরো পড়া। ঠিক আছে, তো আমি মনে করি কোথাও ওই পড়াশোনার অভ্যেসটা থাকা খুব জরুরি একদম। লেখার জন্য। এটা আমি বহু আপনি জায়গায় একটা বলেছি। কথায় বলেছেন যে 100টা পাতা না পড়লে একটা পাতাও লেখা যাবে না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কতগুলো আমার বিশ্বাস খুব নিজস্ব, ওইটা বিশ্বাস করি। যিনি পড়েননি, যিনি বই পড়েন না, মানে আজকে হয়তো লিখছি, মা সরস্বতীর কৃপায় লোকজন পড়ছেন, পছন্দ করছেন, সেটা হয়তো 5-6 বছরের কাহিনী। তার পেছনে কিন্তু আমার অন্তত 20-25 বছরের পড়াশুনো আছে। এবং সেটাকে আমি খুব ভ্যালু দিই, পড়ার অভ্যেসটাকে আমি খুব ভ্যালু দিই। যার পড়ার অভ্যেস নেই, যিনি এখনো পড়েন না, পড়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেননি, তার পক্ষে লেখা খুব মুশকিল, খুব মুশকিল। আমি মনে করি ওই পড়তে পড়তে না একটা ছাপ পড়ে মনের মধ্যে, যে নিজের ভালো মন্দ লেখার বোধ তৈরি হয়, নিজের লেখার স্টাইল তৈরি হয়। এখন আমি যখন কারো লেখা পড়ি মনে হয় এটা তো আমি লিখলে কিভাবে লিখতাম, বা এটা তো খুব সুন্দর স্টাইল, এই বাক্যটা তো খুব ভালো, এইভাবে তো স্টক অফ ওয়ার্ডও হচ্ছে। স্টক অফ ওয়ার্ড তো বটেই, এবং তার থেকে বড় কথা হচ্ছে লেখার স্টাইল, মানে নিজস্ব একটা স্টাইল তৈরি হয়। এবং এর একটা পিটফল আছে, সেটা অন্য জায়গায় বলবো আর কি, এখন বলছি না। একটু বেশি প্রভাবিত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আমি যেমন শীর্ষেন্দু লেখা এত পছন্দ করি, মানে আমি কি কেউ যদি এখন বলে যে তুমি 10টা লাইন লিখে দাও আমাকে নর্মাল রম্যরচনা, আমার 10টাই একদম শীর্ষেন্দু স্টাইলে লেখা হবে। আচ্ছা। ওটাকে আমাকে সচেতন ভাবে অগ্রাহ্য করতে হয়, যে আমি আমার মতো লিখবো, আমি শীর্ষেন্দু বাবুর মতো লিখবো না, ওটা বলতে হয়। মানে এত আপনি শীর্ষেন্দু বাবুর উপন্যাস পড়েছেন। অন্ধভক্ত। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বেস্ট সাহিত্যকারকে, যদি আমি ক্লাসিকের দিকে বলি, মানে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এইসবের, আমি রবীন্দ্রনাথকে হিসেবে বাইরে রাখছি। বেশ। তিনি আমি শরদিন্দু আমার আইডিয়াল, সৈয়দ মুস্তাফা আলী, শীর্ষেন্দু, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, আর এখন যারা লিখছেন তাদের মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা আমি খুব পছন্দ করি, মানে আমি তাকে গুরুদেব বলে মানি আর কি। আচ্ছা। আর সৈকত আমাকে খুবই স্নেহ করেন। আর এছাড়াও আজকাল অনেকে ভালো লিখছেন ক্লাসিক্যালদের মধ্যে, এই যাদের নাম বললাম। আমি এক্সপেক্ট করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছি আমি। আমার মানে কি বলবো, আমি তো ওনাকে জাজ করার ধৃষ্টতা তো আমার নেই। উনি বিভূতিভূষণ খারাপ লেখেন, লোকে আমাকে পিটিয়ে দেবে। বিভূতিভূষণ খুব ভালো লেখেন, লোকে বলবে ভাই তোর সার্টিফিকেট দরকার নেই, উনি বিভূতিভূষণ। বা বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমি সবার লেখাই পড়েছি। কিন্তু তারানাথ তান্ত্রিক ক্যারেক্টার আপনার কিরকম? আমি তাতে আসছি আর কি। সবার লেখাই পড়েছি, কিন্তু মানে আমি যাদের লেখা পড়লে আমার নিজের মনে হয় আমি যদি এরকম লিখতে পারতাম বড় ভালো হতো। আমি ব্যাপারটা এইভাবে দেখি, আমি যদি শরদিন্দুর মতো ঐতিহাসিক লিখতে পারতাম বড় ভালো হতো। আমি যদি সৈয়দ মুস্তাফা আলীর মতো অত রকম বৈঠকি চালে লিখতে পারতাম বড় ভালো হতো। ওটা হচ্ছে নিজের, আমি যদি এরকম হতে পারতাম। বুঝলে, যাদের নাম বললেন তারা তো লিজেন্ড, তাদের তো মানে কি বলবো, তার লেখা ভালো বলার ধৃষ্টতাও আমার করা উচিত নয়। তারা এই লেভেলে পৌঁছে গেছেন। বা আশাপূর্ণা দেবী বা লীলা মজুমদার, তারা লেজেন্ড, মানে এরা অসাধারণ আমার। কিন্তু এই যাদের নাম বিশেষ করে করলাম তারা হচ্ছেন ওই, আমি যদি এমন লিখতে পারতাম কি ভালোই না হতো, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি এদের নামই করেছি আলাদা করে আর কি। আর তারানাথ তান্ত্রিক তো মানে দুটো গল্প বোধ হয় বিভূতিভূষণের লেখা, বাকি সবকটাই তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা। অসাধারণ, মানে আমরা তান্ত্রিক হরর স্টোরি লিখি বটে, অনেকে আমাকে গঞ্জনা দেন যে
এই অপসংস্কার কুসংস্কারের গল্প আগে বাংলায় ছিল না, তারানাথ তান্ত্রিকের তো সময় শেষ হয়ে গেছিল, হ্যাঁ আর তুমি আবার ফিরিয়ে এনেছো আর কি। কিন্তু আমরা বলি আমরা যত চেষ্টাই করি ওই লেভেলে আমরা কেউ পৌঁছতে পারবো না। তারানাথ তান্ত্রিকের যে জীবন সম্পর্কে যে দৃষ্টি, মানে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা একটা টেনিওর যে কাটিয়েছে সেই নিয়ে যে গল্পটা, হ্যাঁ, এবং সেটাও যে এত সুমধুরভাবে তুলে ধরা যায়। তারানাথতান্ত্রিক গল্প শুধু তো ভয়ের গল্প নয়, না ওই সময়কার গ্রাম বাংলার গল্প, গ্রাম বাংলার গল্প একদম। ওই সময়কার গ্রাম বাংলার গল্প এবং মানুষের জীবন কিভাবে উঠে এসেছে সে আশ্চর্য দেখার মতো। অলৌকিক ব্যাপারটা তার সঙ্গে এসেছে, একটা চরিত্র এসেছেন, সব ঠিক আছে। তারানাথ তান্ত্রিক আসলে ওই সময়কার বাংলার গ্রাম বাংলার গল্প, এবং ওইটি পড়তে আমার বড় ভালো লাগে। বেশ, আমি আবার অন্যদিকে চলে গেলাম। হুম। আপনার আর্লি লাইফে যেখানে ছিলাম, আপনি কোথা থেকে স্কুলিং বা কোথা থেকে করেছেন? আমার জন্ম হচ্ছে হাওড়ায়, আচ্ছা হাওড়া শিবপুরে আমার বাড়ি। আমার মা বাবা এখন ওখানে থাকেন। আচ্ছা আর আমি স্কুলিং, আমার পড়াশুনো ক্লাস 10 অবধি পড়েছি আমি হাওড়ার শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়। বেশ স্কুলের নাম বড় বলে আমরা এসএসপিএস বলি আর কি, এসএসপিএস আচ্ছা বিদ্যালয়। এবং আজ যে আমি দু কলম বাংলা লিখতে পারি তার সমস্ত কি বলবো ক্রেডিট আমার ওই সময় যারা স্কুলে যারা বাংলা ইংরেজি শেখাতেন তাদের। আমি যে আজকে দুটো অঙ্ক কষতে পারি, তখন যারা অঙ্ক শিখিয়েছেন কষতে ওই স্কুলের, মানে আমার কাছে আমি এতভাবে কৃতজ্ঞ এসএসপিএস এর কাছে সে ভাষায় বলার যায় না আর কি। আমি তারপর নরেন্দ্রপুরে পড়েছি 2 বছর, আইআইটিতে পড়েছি, আইআইএম পড়েছি, সবকটাই বিখ্যাত জায়গা। ওখান থেকে আইআইটির সফরটা কতটা চ্যালেঞ্জেস, মানে যারা এখন আইআইটি অ্যাসপিরেন্ট রয়েছে? আসছে তো, কিন্তু আমার কাছে মানে ওটা আমার কি বলবো ওই শৈশবের লীলাক্ষেত্র আর কি। আমি এসএসপিএস এর কাছে বহুভাবে ঋণী। এখন যিনি হেড স্যার আছেন তিনি খুবই স্নেহ করেন, মাঝে মাঝে ডাকেন, স্কুলে যাই। তখন যারা সংস্কৃত পড়াতেন আমাদের, আমার ওই তৃতীয় ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত, সেটা আমাকে অনেক এখন সাহায্য করে। 7-8 এখন খুব সাহায্য করে সংস্কৃত, ওই তখনকার ওই সংস্কৃত পড়ার অভ্যেসটা। তখন যারা বাংলা পড়াতেন, পঞ্চানন বাবু, রঞ্জিত বাবু, অভিজিৎ বাবু, অজয় বাবু, তারা মানে তাদের জন্যই আমি এখন মোটামুটি দু কলম বাংলা লিখতে শিখেছি, মানে এর বাইরে কোনো কথা হয় না আর কি। তারপরে আমি মাধ্যমিক পাশ করি এবং হাওড়া ডিস্ট্রিক্ট আমি 4th হয়েছিলাম। আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক বাংলা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি হাওড়া ডিস্ট্রিক্টে 4th হয়েছিলাম। এবং ওই 4th হয়েছিলেন? হ্যাঁ, ওই বছর 1, 2, 4 জনই আমাদের স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, মানে বাকি 3 জন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারাও কিন্তু ওই আমার স্কুল থেকেই হয়েছিল। আচ্ছা, তো তারপরে তখন আমাকে লোকজন বলে যে ভালো রেজাল্ট করেছিস, এবার নরেন্দ্রপুরে একটা এন্ট্রান্স এক্সাম হয় +2 এর জন্য, দিয়ে দেখ। তখন নরেন্দ্রপুর কলেজে পড়ানো হতো +2, এখন তো +2 স্কুলে চলে গেছে, এখন আর কলেজে পড়ায় না। তো আমি দিলাম এন্ট্রান্স এক্সাম, তাতে সিলেক্টেড হলাম। তো নরেন্দ্রপুর, তার আগে আমি জানতাম না আইআইটি বলে কিছু হয়, কোনো এক্সাম হয়। আচ্ছা, ঠিক আছে, আমার কোনো শুনিনি নামটা। তারপর নরেন্দ্রপুরে গেলাম, তখন কি বুঝতে পারলাম যে দুনিয়াটা বড়। ঠিক আছে, এতদিন হাওড়ার একটা ছোট্ট জায়গায় আটকে ছিলাম, দুনিয়াটা অনেক বড়। সে বছর মাধ্যমিকে বোধহয় প্রথম 10 না 15 জন সবাই আমার ব্যাচমেট। আচ্ছা, ফার্স্ট বয় একমাত্র সেকেন্ড বয় বা থার্ড বয় ছিল না, বাকি প্রত্যেকে আমার ব্যাচমেট। মানে কম্পিটিশনের লেভেলটাই আলাদা। আচ্ছা, আর যেদিকে তাকাচ্ছি সে বলছে আমি তো এই বছর মাধ্যমিকে 7th হয়েছিলাম, এরকম আর কি। সবাই আমি 96 এ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, 97, 98 উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুরে। তখন তো উচ্চ মাধ্যমিকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এসব হতো, এসব ছিল। এখন তো সেসব নিয়ে আলাদা হয়ে গেছে। তো তখন কি দেখলাম লোকজন মোটা বই পড়ছে, যে বই পড়ছে, যে বই আমি কখনো নামই শুধু দেখিও নি। মানে তার আগে আমি ফিজিক্স পড়ছি, বাংলা মাধ্যমের ফিজিক্সের বই, বাংলা মাধ্যমে কেমিস্ট্রির বই। ওখানে দেখছি লোকজন এইচসি ভার্মানি শুরু করছে। এটা কিসের বই রে ভাই? বলছে জানিস না, এটা আইআইটির জন্য লাগেই। বলছে আইআইটি কি? আইআইটিটা কি জিনিস? বলছে আরে খুব ভালো জায়গা, ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো ভালো লোকজন যায়, সবাই দেখে আইআইটি প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, এবং তখন আমাদের আইআইটির সিলেবাস যা ছিল আর উচ্চ মাধ্যমিক বোর্ডের সিলেবাস অনেকটা আলাদা ছিল, বিশেষ করে ম্যাথসে, বিশেষ করে অঙ্কে। এবং আমাদের মানে নরেন্দ্রপুরের স্যারেরা এত মানে কি বলবো, মানে স্নেহ করতেন ছেলেদের, এবং যাকে বলে ছাত্রদের প্রতি যে কতটা মমত্ব থাকে টিচারদের,
নরেন্দ্রপুরের টিচারদের থেকে শেখা উচিত। তারা আমাদের বলতেন যে এই তোমরা তো অনেকে আইআইটি দেবে, এই টপিকগুলো তোমাদের নেই, আমরা ক্লাসে পড়িয়ে দিচ্ছি এক্সট্রা ক্লাস নিয়ে। আচ্ছা, উইদাউট সিলেবাস। হ্যাঁ, উইদাউট সিলেবাস তার পারে আমাদের পড়িয়ে দিতেন। তারপরে আইআইটি প্রিপারেশন নেওয়া শুরু করলাম। লোকজন দেখলাম প্রচুর ওই বিভিন্ন কি বলে টেস্ট প্রেপ। হ্যাঁ, ওই প্রিপারেটরি যে জিনিসগুলো থাকে নিচ্ছে। তো সে অনেক টাকার ব্যাপার, বা আমাকে বললাম ও দরকার নেই, আমি এমনি দেখে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমার কোনো টেস্ট প্রেপ ছিল না, তো আমি কোনো রকম প্রিপারেশন নেই। কোনো রকম প্রিপারেশন নেই, মানে প্রিপারেশন ইন দ্য সেন্স বাহ্যিকভাবে কোনো প্রিপারেশন হ্যাঁ, নেই। মানে লোকে তখন টাইমস বা ওদের যে এগুলো থাকে আর কি, বুঝতে পেরেছি। আলাদা আইআইটি যে এন্ট্রান্স এক্সামে কোচিং গুলো থাকে সেটা এখন যেরকম আকাশ বা এরকম যেগুলো হ্যাঁ আছে, যে কোনো আছে, তখন তো এখন অনেক আছে, তখন অত ছিল না। না যারা ছিল তারা খুবই বিখ্যাত। তো ওই ঠিক আছে, এবার দেখা যাক, এখন আর কিছু না হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তো আছে। তো তারপরে আমি দিলাম আইআইটি, এবং আমাদের ব্যাচ থেকে মনে আছে, খুব যদি ভুল না করে থাকে 29 জন আইআইটি পেয়েছিল। আর আমাদের নরেন্দ্রপুরের আমাদের ব্যাচ থেকে 29 জন আইআইটি। 29 জন আইআইটি পেয়েছিল। তো আমারই মানে আমি ইলেকট্রিক্যাল পড়েছি, আমারই ব্যাচে নরেন্দ্রপুরে প্রায় 3 থেকে 4 জন ছিল শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। আরে কম্পিউটার সায়েন্সে ছিল 1 দুজন, ইতে ছিল কি বলে ইলেকট্রনিক্সে ছিল। না, আপনাদের ব্যাচের মধ্যে প্রচন্ড কম্পিটিশন ছিল। প্রচুর প্রচুর সাংঘাতিক কম্পিটিশন। এবং তারপর তাকে গেলাম আইআইটিতে পড়লাম 4 বছর। তারপরে চাকরি পেলাম ভারতীয় ইলেকট্রিক্যালসে। তখন প্রথম ঘর ছেড়ে বাইরে যাওয়া, হায়দ্রাবাদ। সে বাড়ির লোকজন তো আতঙ্কিত হয়ে পড়েছে যে সোনার ছেলেটা, কুচি ছেলেটা একদিন ধরে তো সামনে রেখেছি, বাইরে গিয়ে কি করবে কে জানা যায়। আমি তো খুব খুশি যে এতদিন ধরে বাড়ি থেকে বাড়ি যাবো। তার থেকে বড় কথা হচ্ছে প্রথমবার রোজগার করবো, উপার্জন করবো। তো সেই প্রথম আমার এখনো মনে আছে, মানে প্রথমবার চাকরি পেয়েছি, প্রথম মাসে মাইনে পাচ্ছি। ক্যাম্পাসিং চাকরি হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু যদি ডিটেলস যাই, আইআইটির লাইফটা কিরকম ছিল? প্রচন্ড কম্পিটিটিভ। বরং মানে আইআইএম তো পড়েছি, আইআইটিও পড়েছি, আইআইটির লাইফ অনেক কম্পিটিটিভ, অনেক কম্পিটিটিভ। মানে কি বলবো, ইটস ভেরি, মানে ইটস এ গ্রেট লেভেলার। মানে ঠিক আছে, সিবিএসসির তো নর্থ সার্কেল বা দিল্লির টপার, সে আপনার পাশের বেঞ্চে বসে আপনি দেখলেন সে এমন লেভেল থেকে শুরু করছে, আপনি তার ধারে কাছে নেই। মানে আমি প্রথম আমাদের সি বা C++ শেখাচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। আমি তার আগে কোনোদিন কম্পিউটার দেখিনি, মানে ছুঁইনি কোনোদিন আর কি। আচ্ছা, গিয়ে দেখি ছেলেপিলে মোটামুটি শেষ করে ফেলেছে সিলেবাস। ঠিক আছে, আমাদের ইলেকট্রিক্যালে ম্যাট ল্যাব ছিল, লোকজন অন্য লেভেলের প্রোগ্রামিং লিখছে আর কি। তখন আমি সবে সিনট্যাক্স লিখতে শিখছি। ও ও আলাদা জিনিস, প্রচন্ড। আর খুব 4টে বছর খুব মজায় কেটেছে আমার। র্যাগিং ফ্যাগিং হয়েছিল? না, এইটা একটা খুব ভালো জিনিস। মানে আমাদের প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ারদের একটা আলাদা হোস্টেলে রাখতো। আচ্ছা, সমস্ত ফার্স্ট ইয়ারদের এজেসি বোস হোস্টেল, আচার্য জগদীশচন্দ্র বোস হোস্টেলে থাকতাম আমরা। সেকেন্ড ইয়ারে সিনিয়র হোস্টেল আলাদা আলাদা করে দিত। তখন র্যাগিং না, ওই আর কি সন্ধ্যাবেলার সিনিয়র একটু ডাকলো, ডেকে এই 4টি নির্দোষ আর কি করলো, দোষযুক্ত এবং নির্দোষ আর কি করলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, কোনো রকম কোনো ফিজিক্যাল কিছু বা এরকম কিছু অ্যাবিউজ বা কিছু হয়নি। সেটাও বোধহয় ম্যাক্সিমাম 1 সপ্তাহের জন্য। তারপর থেকে সবই ভাই, বন্ধু বান্ধব। বরং বড় দাদারা কিছু আটকে গেলে সাহায্য করতো একদম ভীষণ। এটা আইআইটির মানে মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের আমি মনে করি, মানে আইআইটিতে তো বটেই, ওই হল ভিত্তিক একটা ক্যামেরাডারি থাকে। আচ্ছা, মানে প্যাটেলের ছেলে আর কি। মানে আমি যেমন LLR এর ছেলে, লালা লাজপত রায় হলের ছেলে। আচ্ছা, হ্যাঁ, প্যাটেল, আজাদ, আমাদের হলগুলো এরকম নাম হতো, প্যাটেল, আজাদ, নেহেরু, LLR, RP মানে রাজেন্দ্র প্রসাদ, RK, রাধাকৃষ্ণন। ওদিকে মেয়েদের হোস্টেল নাম ছিল SN, সরোজিনী নাইডু, আর IG, ইন্দিরা গান্ধী। এরকম দেশ বরেণ্য নেতাদের নাম আমাদের হোস্টেল। আমাদের ওই হোস্টেল ভিত্তিক যে একটা বন্ধুত্ব এখনো খুব স্ট্রং। বেশ। মানে এখনো যদি কেউ দেখা হয়, রিইউনিয়ন হয়? হ্যাঁ, হয়তো কোন ব্যাচ, আগে জিজ্ঞেস করে যে কোন আইআইটি, কোন ব্যাচ, কোন ডিপার্টমেন্ট, তারপর জিজ্ঞেস করে কোন হল। এবার যদি সে তো আমার থেকে তো 10-15 বছর আগে ওই হলে ছিলেন, ওদের ইন্টারভিউ দিতে গেছি, আমি আইআইটি খড়গপুর, কোন হল, LLR আছে, বোঝা গেল কানেকশন, বন্ড হয়ে গেল, বন্ড তৈরি হয়ে গেল। এইটা খুব স্ট্রং, যে কোনো ইঞ্জিনিয়ারিং হোস্টেলে এই হল ভিত্তিক বন্ডটা খুব স্ট্রং। বুঝতে পেরেছি। তো তারপর আপনি আইআইটি পাস করলেন, তারপর পাস করে ক্যাম্পাসিং এ ভারতীয় ইলেকট্রিক্যালসে চান্স পেলাম, হায়দ্রাবাদ গেলাম।
প্রথম মাসে মাইনে পেলাম 13,500 টাকা, ওইরকম কাছাকাছি কিছু একটা। কোন সময় সেটা? 2002 সালে। আরে বাপ, 13,500 মানে না অনেক। না না, ও খুব একটা বেশি ছিল না, আমাদের অনেক কিছু বোঝানো হয়েছিল, যাই হোক সে দুঃখের আচ্ছা। কথা আর এখন আর বিস্তারিত বলবো না। তো 13,500 টাকা মাইনে পাই, আমি তখন প্রায় রাজা আর কি। হুম। ঠিক আছে। আমার এক সিনিয়রের কাছ থেকে একটা বাইক কিনলাম সেকেন্ড হ্যান্ডে 4,000 টাকা দিয়ে, আচ্ছা। বাজাজ 4 স্ট্রোক। তাতে তেল ভরে, আমার মনে আছে একদম, আমি আর আমার একটি আইআইটির একটি বন্ধু ছিল, চাকরি পেয়েছিল সিভিলে। আমরা দুজনে মিলে মোটামুটি হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ পুরো ঘুরে বেড়ালাম। পুরো ঘুরে বেড়াতাম, মানে বাইকে চষা আছে। এখনো হায়দ্রাবাদে গলি খুঁজে আমি চিনি, আচ্ছা। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদে গলি খুঁজে আমি এখনো চিনি, এত ঘুরেছি বাইক নিয়ে আর কি। এবার তারপরে 1-2 বছর পরে জ্ঞান চক্ষু উন্মিলিত হলো আর কি, যেহেতু জীবন চলতে পারে না না। যে কোনো সরকারি জায়গায় বেয়েছি আমি, ছিলাম আর কি ভারত হেভি ইলেকট্রিক্যালস। খুব নিস্তরঙ্গ জীবন, ভেতরে ঢুকলে শান্তভাবে বয়ে চলেছে জীবন, কারো কোনো তাড়া নেই। সেলসেই ছিল? না না না, তখন তো আচ্ছা। ইঞ্জিনিয়ার, আচ্ছা। ডিজাইন ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা। অয়েল রিগস ডিভিশনে কাজ করতাম। অয়েল রিগস মানে হচ্ছে ওই তেল খোঁড়ার যে কুয়োগুলো হয়, আপনি দেখেছেন বোধহয়, সিনেমা টিনেমা নিশ্চয়ই দেখেছেন। ওর যে ইলেকট্রিক্যাল ডিভিশনটা ভারতবর্ষে, অয়েল রিগস ওই একটি কারখানাতেই বানানো হয়, আচ্ছা। হায়দ্রাবাদ ইউনিট, ভারত হেভি ইলেকট্রিক্যালস। তো আমি তার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা দেখতাম। তারপর 1 বছর বাদে মনে হলো বড় বোরিং কাজ আমার, ওই যে বললাম জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। তো কি করা যায়, তো লোকজন বললো তুমি তার একটা আইআইএম দাও। আমি বললাম তো দেওয়া যাক, আইআইএমটা দেওয়া যাক। তো তারপর চেষ্টা করলাম, সে নিয়ে একটা লম্বা গল্প আছে কি করে আইএম দিলাম, সেটা বলতে বলার সময় হবে না। তো আইএম দিলাম, দিয়ে পাশ করলাম, সরি চান্স পেলাম প্রথম। আইএম ক্যালকাটা। না না না, আমি ওখানে কি হয়, আপনি রিটার্ন দিলেন, প্রথমে রিটার্ন দেওয়ার পর আপনাকে যাকে জিডিপিআই এর জন্য ডিসকাশন, হ্যাঁ, পার্সোনাল ইন্টারভিউ, সেটা ক্র্যাক করতে পারলে তবে আপনি গিয়ে চান্স পাবেন। বেশ। তো আমাকে ডাকা হয়েছিল আই এম ব্যাঙ্গালোর, আই এম ক্যালকাটা, লখনৌ, ইন্দোর। আচ্ছা। ঠিক আছে, এই কটি থেকে ডেকেছিল আমাকে, ও আর কোঝিকোড। আর সবকটাতে ইন্টারভিউ দিয়েছি, জিডিপিআই, ব্যাঙ্গালোর গেছি, চেন্নাই গেছি, ইন্টারভিউ দিয়েছি। প্রথম আমি চান্স পাই, খবর পাই আর কি, যে আই এম কোঝিকোডে। সেই সময় কোচিকোডের নতুন তখন সবে কোঝিকোড start হয়েছিল। কয়েক বছর আগে স্টার্ট হয়েছে, 2005-এর কথা বলছি। তো আমি খুব চিন্তায় পড়লাম যে বাকিগুলো যদি না হয় তাহলে সে কদ্দূর গিয়ে আমাকে গিয়ে সাউথ, সুদূর সাউথ, এবং শুনছি অনেকে নারকেল তেলে ভেজে খায়, হ্যাঁ। সহ্য করা যাবে না। তো মানুষের কত ভুল ধারণা থাকে আর কি, তখন তো তাই ভাবতাম আমরা। তারপরে পরেরটা পেলাম আই এম ব্যাঙ্গালোর এবং আই এম কলকাতা, একসঙ্গে একই দিনের রেজাল্ট বেরোলো। আচ্ছা। যাক, ঘরের ছেলে ঘরে। ব্যাঙ্গালোর আপনি চুজ করলেন না, আপনি কলকাতা চুজ আমি করলেন? কলকাতা চুজ করলাম, বহুদিন হায়দ্রাবাদে হয়ে গেছিল। তারপর কলকাতা জয়েন করলাম, আই এম ক্যালকাটা। 2 বছর খুব ভালো কেটেছে, মানে আমার পড়াশোনার লাইফ খুব ভালো কেটেছে, 4 বছর। এবং আমি ক্লাস 10-এর পর থেকে হোস্টেলে মানুষ আর কি। আচ্ছা। মানে ক্লাস 10 যে বাড়ি ছেড়েছি, 2 বছর নরেন্দ্রপুর হোস্টেলে, 4 বছর আইআইটি হোস্টেলে, ওখানে থাকতাম বিএচএল এর ইঞ্জিনিয়ারিং হোস্টেলে, হায়দ্রাবাদ। হ্যাঁ, এখন একা থাকতাম ইঞ্জিনিয়ারিং হোস্টেলে। তারপরে 2 বছর আই এম ক্যালকাটার হোস্টেলে। আমার এই হোস্টেল লাইফটা বড় ভালো লাগে। ঠিক আছে, আমি প্রথম যেদিন হোস্টেলে যাই নরেন্দ্রপুরে ক্লাস 11-এ, তখন মা খুব কাঁদছে, আমি দেখছি মা বাবা দিতে গেছেন, মা খুব কান্নাকাটি করছেন, ছেলে প্রথম ঘরের বাইরে যাচ্ছে। আপনার ভেতরে খুব আনন্দ হচ্ছে? না না, আমার আনন্দ হচ্ছে না, আমি খুব ভয় আছি, খারাপ লাগছে, বাড়ি ছেড়ে থাকবো। আরেকজন ছাত্রের বাবা, তিনি ভর্তি করাতে এসছেন, তিনি নরেন্দ্রপুরের প্রাচীন ছাত্র আর কি, মানে তিনি যখন পড়েছেন নরেন্দ্রপুরে ক্লাস 4-5 থেকে পড়েছেন আর কি। আচ্ছা। উনি এসে বাবাকে বলেছিলেন, আজকে আপনার ছেলে যত কাঁদছে ভর্তি হওয়ার জন্য, হোস্টেল ছেড়ে যাওয়ার জন্য তার দ্বিগুণ কাঁদবে। সেটা হয়েছিল? হ্যাঁ, সত্যি, আমি আই স্টিল মিস মাই হোস্টেল লাইফ। তো তারপরে আর কি, তারপর চাকরি পেলাম প্রথম এশিয়ান পেন্টস কোম্পানিতে, পছন্দ হলো না। তারপরে তো চলছে দিনগত পাপক্ষয়। বুঝলাম। আপনি লেখা আরম্ভ করলেন, বিভিন্ন পত্রপত্রিকায় আপনি ভৌতিক লেখাও স্টার্ট করলেন। এই যে ভৌতিক লেখার যে ইন্সপিরেশনটা বা তন্ত্র নিয়ে এতগুলো লেখা আপনি লিখেছেন, এটার রেফারেন্সটা আপনি কি করে মানে পেলেন? মানে যেরকম এই তন্ত্র, এই মন্ত্র ইউজ করতে হবে বা এইরকম ভাবে কিভাবে জিনিসটা হলো? আমার যে তন্ত্রের প্রতি আগ্রহটা, মানে আমি এমনি ইতিহাস পড়তে খুব ভালোবাসি, বেশ। হিস্ট্রি আমার সবসময় খুব প্রিয় সাবজেক্ট ছিল। নেহাত মানে মাধ্যমিকের পর যদি মা বাবাকে বলতেন হিস্ট্রি নিয়ে পড়বো, মা বাবা ঠেঙাতো বলে আমাকে সায়েন্স নিয়ে পড়তে হয়েছে। তো সেই আমার হিস্ট্রি পড়ার অভ্যেসটা আমার চিরকাল ছিল, বাংলার ইতিহাস অমুক তমুক হেন তেন।
এবং এবং তন্ত্রের প্রতি একটা ন্যাচারাল সামান্য পড়াশোনা ছিল, ভয়ের গল্প, ছোটবেলা ভূতের থেকেই? গল্প। হ্যাঁ, মানে লোকে বাংলার ভূতের গল্প তো বিখ্যাত, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই। আপনি লিখেছেন যে গীতা থেকে পণ সবকিছুই আপনি মানে আপনার ভালো লাগার জায়গা, হ্যাঁ, তো সেইটাকে আপনি কিভাবে দেখেন? মানে গীতা একটা অন্য জায়গায়, পণ একটা অন্য জায়গায়, কিন্তু এই দুজনকে ব্যালেন্স কি করে করেছেন? দেখুন, আমরা তার সঙ্গে ভৌতিক। ভারতবর্ষের, আমরা যাকে বলে ভারতবর্ষের হিন্দু নাগরিক, আমাদের শাস্ত্রের 4টে স্তম্ভ হচ্ছে, মানে আমাদের জীবনযাত্রার 4টে স্তম্ভ হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ঠিক। ঠিক আছে। আর তাছাড়া আমি যে বলে এতদিন হোস্টেলে ছিলাম, কলেজ হোস্টেলে, আপনাকে বেশি বাড়িয়ে বা বুঝিয়ে বলতে হবে না। আর তারপর থেকে বাজারে একটা একটা যৌবনের তো একটা কি বলবো চাঞ্চল্য থাকেই, তো সে লাইফও কাটিয়েছি এক সময়। এখন একটু ধর্মের কর্মে মতি এসেছে আর কি। এখন আমি গীতায় মতি এসেছে, এখন একটুখানি আচ্ছা। ধর্মাচরণ করি, একটুখানি চেষ্টা করি বোঝার, একটু দার্শনিক ব্যাপার স্যাপার। মানুষের জীবনে তো বিভিন্ন ফেজ থাকে, তবে হ্যাঁ, আমার ইন্টারেস্ট সব বিষয় আছে। আমার 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 আমি এক সময় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। আচ্ছা। হ্যাঁ, বা এই ধরনের কি বলবো আধুনিক ফিজিক্সের দিকগুলো নিয়ে, প্যারালাল ইউনিভার্স কি এবং কেন, স্ট্রিং থিওরি কি এবং কেন। আমার একটা বই আছে বেতবত্থ বলে, বেতবত্থটার সঙ্গে ওই একটু সায়েন্স ফিকশনের সঙ্গে তন্ত্র মিশিয়ে কিছু একটা লেখার চেষ্টা করেছি। তাতে আমার ওই নলেজটা খুব কাজে লেগেছে, যে আমার এই সায়েন্সের প্রতি আগ্রহটা। ফলে আমি সবই দেখি, পড়ি এবং সবই আমার পড়তে ভালো লাগে। একমাত্র আমার সামাজিক বা প্রেমের উপন্যাস আমার একটু অ্যালার্জি আছে, আমি খুব একটা পছন্দ করি না পড়তে। আচ্ছা। বেশিরভাগ বা এই ধরনের যে কোনো ধরনের খুব যাকে বলে মনোগ্রাহী নন ফিকশন, আমি বলি রম্য প্রবন্ধ, মানে বেশ চমৎকার। প্রতিজ্ঞ যেমন এককালে লিখতেন না আধুনিক বিজ্ঞান নিয়ে, আমার ভালো চমৎকার লাগতো পড়তে। এরকম বিচিত্র বিষয় নিয়ে ইংরেজি ভাষায় প্রচুর বই আছে, প্রচুর। বাংলা কিন্তু অত নেই। বাংলা কিন্তু মানে এত জিনিস, এত সাবজেক্ট, এত বিষয় নিয়ে ইংরেজিতে বই আছে, বাংলা তার 1% কেন, বোধহয় 1%ও নেই। বেশ। কিন্তু আমার ভারী ভালো লাগে বিভিন্ন বিচিত্র জিনিস জানতে, বিচিত্র জিনিস বুঝতে। মানে সে মাসাইদের জীবন, তারা কি খায়, আফ্রিকার মাসাইরা কি খায়, এটা আমার একটা আগ্রহের বিষয়। এমনি মানে কোনো কারণ নেই, আমার ভালো লাগে জানতে, তাই জানি, এর আলাদা কোনো উদ্দেশ্য নেই। মুশকিল হচ্ছে আমার একে অনেকে বলে পল্লবগ্রাহিতা, সবই জানার ইচ্ছে, এবং মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমি তাই। তার একটা সুবিধা হচ্ছে লেখালেখির সময় না এই গুণটা বড় কাজে লাগে। ওকে। লেখালেখির সময় এই গুণটা, আমি কবে কি পড়েছি না পড়েছি টুক করে মাথায় এসে যায় যে আচ্ছা এটা এখানে ঢুকিয়ে দিলে তো হয়। কবে পড়েছি কলেজ পড়ার সময় অমুক একটা কাহিনী, অমুক একটা গল্প, একটা তথ্য, আর একটা পার্টিকুলার একটা ডেটা, একটা ছোট্ট একটা খবর অমুক কাজে এসে যায়। কিন্তু ওই আর কি, সব গীতা থেকে পণ মানে ওটাকে আপনি বুঝতে পেরেছি, উদাহরণ হিসেবে নেবেন। সব বিষয়ে উৎসাহ আছে, বুঝতে পেরেছি। মানে আমাকে যদি এখন স্টেজে দাঁড় করিয়ে দিয়ে বলে ভাই তুমি আমাকে একটুখানি আধ ঘন্টা একটু অ্যাস্ট্রোফিজিক্স এর উপর বলো, তো আমি প্রিপারেশন নিয়ে আমি বলতে পারবো। কেউ যদি দাঁড়িয়ে বলে গীতার আধ্যাত্মবাদ নিয়ে বলো, আমি সেটাও হয়তো কিছু বলতে পারবো, কিছু না কিছু পারবো বলতে। এটা হচ্ছে আমার বক্তব্য। ইদানিংকালে সব থেকে বেশি যেই উপন্যাসটা আপনার সব থেকে বেশি পপুলার হয়েছে সেটা হচ্ছে কাউরি বুড়ির মন্দির। এর পেছনে এই ঘটনাটার পেছনে এটা কি সত্য ঘটনা বা নাকি নিহাতি আপনার ইমাজিনেশন? আমার প্রতিটি গল্পই আমার ইমাজিনেশন। বেশ। কারোর পেছনে মানে আমার সঙ্গে ঘটা কোনো সত্য ঘটনা নেই। তবে এই কাউরি বুড়ির সঙ্গে আমি বলে দিচ্ছি, দুজন আমার পরিচিতার কাহিনীর মিল আছে। মানে তা জাস্ট আমি এক্সপ্লেন করছি আর কি, যে কাউরি বুড়ির মন্দির আমাকে লিখতে বলেন রূপা মজুমদার, নবকল্লোল শুক্তারার সম্পাদিকা। এখন তো রূপাদি নবকল্লোল দেখেন না, তো তখন তিনি দেখতেন এবং তিনি খুব স্নেহ করেন রূপাদি আমাকে। তো আমাকে বললেন যে অভিক, তুমি আমাকে একটা লেখা দাও অমুক সংখ্যার জন্য। বেশ। এবং যথারীতি আমি খুব লেটে লেখা দিই আর কি। আমার লেখা পছন্দ না হলে বারবার কাটি, চেঞ্জ করি, এডিট করি। তো আমার মানে অবধারিতভাবে আমার কমিটমেন্ট ফেল হয়। রূপাদি দুবার বলে বুঝলেন যে কি আর বলে লাভ নেই, যখন দেবে।
তো আমি অনেক ঘষে মেজে, আমাকে বলেছিলেন একটা 10-15 হাজার ওয়ার্ডের উপন্যাস দিতে, আচ্ছা, কাউরিপুরি প্রায় 40,000। 40,000, হ্যাঁ। সেটা তো কোনো ম্যাগাজিনে ছাপবে না, পূজাবার্ষিকীতেও ছাপবে না, হুম, অত ওয়ার্ডের উপন্যাস। তো রূপাদিকে দিয়ে বললাম, এবার ম্যাডাম কি করবেন দেখুন। রূপাদি বলেন আমি আলাদা বই হিসেবে বার করবো পাণ্ডুলিপি থেকে। ম্যাগাজিন আর ছাপা হলো না। ম্যাগাজিনে ছাপা হলো না। রূপাদি ছেড়েও দিয়েছিলেন বোধ হয়, আমার আচ্ছা। ধারণা ভেবেছিলেন একে আর বলে লাভ নেই, আর লেখা দেবে না। আচ্ছা, তো তাকে ভুল প্রমাণ করে লেখাটা দিলাম, দেওয়ার পরে তো খুব খুব বিখ্যাত মানে, এবং যাকে আমি গুরুদেব বলে মানে সৈকত মুখার্জির একটা অসাধারণ একখানা রিভিউ উনি ফেসবুকে পোস্ট করেছিলেন কাউরিবুড়ি নিয়ে। মানে আমি রিভিউ পড়ে মনে হচ্ছে এটা কি আমার ব্যাপারেই লেখা, মানে আমার উপন্যাসের ব্যাপারেই লেখা, এত ভালো ভালো কথা লিখেছিলেন। তো এইখানে কাউরিবুড়ির মধ্যে যে মাধুরী যে ক্যারেক্টারটি আছে, হুম, তার জীবনে কতগুলো অলৌকিক কাহিনী আছে। এর কিছু কিছু অংশ আমার 2 পরিচিতার কাছ থেকে নিয়েছি, মানে তাদের সঙ্গে কথা বলতে বলতে এমনি জাস্ট কথা বলছি, ফোনে কথা বলছি। তাদের মধ্যে একজন দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন, প্রজ্ঞাদীপা হালদার বলে, আমার খুব স্নেহের ছিলেন প্রজ্ঞাদীপা। তিনি মারা গেছেন বছরখানেকের ওপর। তো ওর জীবনে কিছু কাহিনী ছিল। আরেক ভদ্রমহিলার, তিনি তার সঙ্গে কথা বলতে বলতে তিনি বলেছিলেন যে জানো তো অভিজ্ঞতা, আমার একটা সাইকিক পাওয়ার আছে, আমি এই ফিল করি, এই দেখি। আচ্ছা, আমার কোনো সাইকিক পাওয়ার টাওয়ার নেই, আমি কিছু ফিল করি না, কিছু দেখিও না। আর আমি ভাই বল তাহলে কোনো গল্পে লাগিয়ে দেবো। তো সে আমাকে বলেছিল, এবং ওই ওই 2টি অংশের ছায়া আছে, এবং সেটাও যে খুব বেশি পরিমাণ তাও নয়, আচ্ছা, খানিকটা। এইটা বাদ দিয়ে বাকি পুরোটাই সকপল কল্পিত। বেশ। মাধুরীর জীবনে যেই ঘটনাটা ঘটেছিল তার হাজবেন্ডের সাথে, হুম। সেটা লিখতে গিয়েও কখনো নিজেকে বলেছেন যে এটা কি লেখা উচিত বা লেখা উচিত না, বা কারণ সেটা একেবারে একটা ট্যাবু টাইপের জিনিস। হ্যাঁ, এটা না মানে এটা আমার একটা অদ্ভুত জিনিস হয়, মানে এটা আমি জানি না কেন হয়। আমি লিখছি, এটা এটা জানি না বলা ঠিক হবে কিনা ক্যামেরার সামনে, মাঝে মাঝে মনে হয় আমি লিখছি কিন্তু আমি লিখছি না, মানে লেখাটা হচ্ছে মানে। আচ্ছা, এটা যেমন কিছু, যেমন পটমঞ্জরির একটা লাস্ট জানি, পটমঞ্জরি পুরো যদি কখনো পড়েন, শেষে একটা সিন আছে, পাহাড়ের উপর থেকে নগ্ন নারীর দল নেমে আসছে হাতে খড়গ নিয়ে আর কি, সঙ্গে বেশ, শিবা দল। তো আমি যখন লিখছি, ওটা লেখা হচ্ছে না, আমাকে লিখতে হচ্ছে না, মানে আমি চেঞ্জ করার চেষ্টা করে হবে না, ওটা ওইভাবেই ফ্লো করবে। তো ওইটা ওরকম, এবং আমি যখন লিখছি বুঝতে পারছি যে পাবলিক কিন্তু খুব মারবে যদি জানতে পারবে যদি এটা লিখি, অথচ আমি কিন্তু থামাতে পারছি না। এবং পরে লেখা শেষ হওয়ার পরে বুঝলাম ওটা ওইভাবে না দেখালে ওটাই গল্পটা- ডিমান্ড ছিল। গল্পটা দাঁড়াতো না, ওটা না হলে গল্পটা দাঁড়াতো না। এবং ওই যে কাহিনীটা লিখেছে, মানে মাধুরীর হাজবেন্ড এবং তার দিদির মধ্যে দিদির যে সাথে। দৈহিক সম্পর্কটা, হুম, আজ থেকে বহু বছর আগে সানন্দায় আচ্ছা, কানে কানে বলে একটা সেকশন বেরোতো। আচ্ছা, কানে কানে লোকজন নিজের অ্যানোনিমাসলি, এখন তো ফেসবুকে পুরো অ্যানোনিমাস গ্রুপ আছে হুম, কনফেশনের, হুম, ওটি অ্যানোনিমাস কনফেশনের জায়গা ছিল। আচ্ছা, তো ওইখানে কেউ একজন অ্যানোনিমাসলি চিঠি পাঠিয়েছিলেন যে এরকম আমি দিদি এরকম ভাইয়ের সঙ্গে এরকম শুতাম, বিদেশে থাকতাম, দেশে ফিরেছি, এরকম হয়ে গেছে, আমি কি করব। আচ্ছা, আমি বুঝতে পেরেছি কোন কোন পোর্শনটার কথা আপনি বলছেন। হ্যাঁ। ম্যাগাজিনে হ্যাঁ সবাই লিখতো আর একজন অ্যান্সার দিত। হ্যাঁ হ্যাঁ, একজন গিয়ে তিনি দিতেন বুঝতে পেরেছি। কানে কানে। এবং সেটা আমার তখন আমি কত ক্লাস 9-10 বা 10-11 এরকম সময় পড়ি। আমার এত স্ট্রাইক করেছিল যে আচ্ছা পৃথিবীটা এরকমও হয়, মানে আমি যতটা পবিত্র এবং নিষ্কলুষ মনে করি ততটা নয়, তো একটা ডার্ক সাইড আছে পুরো পৃথিবী। তারপর তো অনেক কিছু পড়লাম, জানলাম, দেখলাম, তো সেইটা মনে হয় মাথার মধ্যে কোথাও রয়ে গেছে। যখন আমি প্রথম শুনছিলাম তখন জিনিসটা আমার কানে লেগেছিল, হুম। কিন্তু যখন গিয়ে শেষ করলাম তখন কিন্তু মনে হলো যে না, ওটার জন্যই কিন্তু শেষটা এরকম হয়েছে। হ্যাঁ না, এটাই হয়তো আপনার মানে কাহিনীর ডিমান্ড এটাই ছিল। হ্যাঁ, এটা এটা একটা কাজের ডিমান্ড ছিল। ওই জন্য আমি বললাম না যে আমি লেখা হয়ে যায়, ওটা বোধহয় আমার অবচেতন মন বলেছে ভাই তুই লিখে যাচ্ছিস, লিখে যা, থামাবি না এখন, ভালো মন্দ পড়া দেখা যাবে। অনেক সময় তো হয় চেঞ্জ হয়। আমি প্রচুর রিসেন্টলি একটা গল্প লিখছি বাংলা ডাকাতদের নিয়ে, মানে ডাকাত এবং একটা বৌদ্ধ দেবীকে নিয়ে গল্প লিখছি। তাতে একটা অংশ লিখেছি, লেখার পরে আমি যখন পরের দিন পড়ছি মনে হলো খুব এটা একটা অপ্রয়োজনীয়, আচ্ছা, পুরোটা উড়িয়ে দিয়েছে, পুরোটা আবার রিরাইট করেছি। আচ্ছা, অনেক সময় মনে হয় যে এটা আচ্ছা থাক, পরে দেখা যাবে, পরে গিয়ে দেখা গেল না ওটা কাজে লাগবে। লেখাও একটা ক্রাফট, মানে লেখা জিনিসটা ওরকম হয় না, হুম, ওটা হুম, কষ্ট করে লিখতে হয়। একদম। আমি এই অংশটা এইভাবে লিখবো, এই চ্যাপ্টারটা এইভাবে লিখবো, এটার সঙ্গে আমাকে শেষ চ্যাপ্টার গিয়ে ওই কানেকশনটা দেখাতে হবে, যেন ব্যাপারটা খাপে খাপ হয়ে যায়, বুঝতে পেরেছি। একদম পুরো সুসংবদ্ধ দেখায় আর কি, যেন কোনো লুজ এন্ড না পড়ে থাকে, ওটা সবসময় মাথায় রাখতে হয়। বুঝতে পেরেছি।
যে ক্যারেক্টারগুলো কাউরিবুড়িতে রয়েছে তাদের সাথে যদি আপনার বাস্তবে কোনো কানেকশন থাকতো তাহলে গোলক পুষ্প আনতে যেতেন? দেখুন, জঙ্গলে বড় ভয় লাগে, আমার সাপে বড় ভয় আছে, ঠিক আছে, আমি জঙ্গলে অত ঢুকতামই না। তবে হ্যাঁ, সঙ্গে ভবতারণ চাটুর্য থাকলে তো একবার ট্রাই নেওয়াই যায় আর কি। যেতেন? আমি একবার তো যেতাম। এমনি আমি বললাম বটে মজা করে জঙ্গল করি না, কিন্তু সত্যি আমি জঙ্গল খুব ভালোবাসি, মানে অনেক বেশ। সিরিয়াস নোট। আপনি দেখবেন আমার প্রচুর গল্প উপন্যাসের হুম। পরিপ্রেক্ষিত হচ্ছে জঙ্গল। হুম সে শোধেও আছে হুম। মধ্যপ্রদেশের জঙ্গল, হুম কাউরিগুড়ি মন্দির, পেতেবর্তুতে আছে উত্তরবঙ্গের জঙ্গল। আমার উত্তরবঙ্গ, আসাম পাহাড় জঙ্গল খুব ভালো লাগে। বেশ। ঠিক আছে, তো আপনি তো আসামেও অনেকদিন আমি আসামে থাকিনি কখনো, কিন্তু কাজ করেছি, মানে দুবার গেছিলাম। মানে আমার ট্যুরে আমাকে আসাম প্রতি 2-3 মাস অন্তর একবার যেতেই হয়। আচ্ছা, এবং আসামিজ কালচার আমি খুব পছন্দ করি, মানে খাওয়া দাওয়া একটু লেড ব্যাক লোকজন। সেই জন্য আসামিস একটা ক্যারেক্টারও আপনার হ্যাঁ, রয়েছে, পরাগ বসুমতারই একটা আসামিজ ক্যারেক্টার আছে। আর সেটাকে আপনি ভিলেন হিসাবে মানে লাস্টে গিয়ে Last এ বুঝতে পারলাম যে এই মেন কালপ্রিট যে এত দূর অব্দি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে গিয়েছে। মানে প্রথমে যখন আমি শুনছিলাম তখন মনে হচ্ছিল না আচ্ছা এ তো বোকা টাইপের একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে ফুটো মস্তান যেরকম হয় সেরকম টাইপের লাগছিল, কিন্তু লাস্টে গিয়ে যখন বুঝতে পারলাম যে আচ্ছা এই সেই, তখন আসলে মানে আগের যে গল্পগুলো লিখেছি সেগুলো সবই হচ্ছে অকাল্ট হরর, অকাল্ট হরর স্টোরি। হ্যাঁ, কাউরিগুড়ি মন্দির কিন্তু ঠিক পুরোপুরি অকাল্ট হরর না, সাসপেন্সও রয়েছে, অকাল্ট অ্যাডভেঞ্চার স্টোরি, অকাল্ট অ্যাডভেঞ্চার সাসপেনশন স্টোরি। এক জায়গায় কাউরিগুড়ি মন্দিরে মনে আছে যে ভবতারণ মন্দিরে গিয়ে বলছে যে মায়ের মুখ দেখাও, রাইট, এবং যখন ভবতারণ যখন টর্চ জ্বলছে, দুটো টর্চ একসঙ্গে জ্বলে একই দেওয়ালে পড়ছে, হ্যাঁ, তখন পরে গিয়ে রিভিল করছেন মানে কি বলে কৃষ্ণানন্দ আগমবাগীশ, ও যদি না জানতো, তুমি জানতে যে দেওয়ালের মধ্যে দেবী মূর্তি কোন দেওয়ালে আছে, তুমি ঠিক টর্চ জ্বালিয়েছো, ওর তো জানার কথা না, ও জানলো কি করে? এটা তো বেসিক্যালি গোয়েন্দা কাহিনী আর গোয়েন্দা। ওই একটি মাত্র ভুল তাকে ধরিয়ে দিয়েছে। আপনি মনে করেন এই কাকেদের কোনো একটা রয়েছে, কোনো রিলিজিয়ান রয়েছে, কোনো কিছু রয়েছে? এইসব আমি লিখি বটে, এরকম কিচ্ছু নয়। অনেকে আমাকে এই যেমন মীরের সঙ্গে কথা হচ্ছিল কাউরিগুড়ির, তারপরে মানে কাউরিগুড়ির মন্দির প্রচারিত হওয়ার পরে আমি মীর অয়ন্তিকা মিলে একটা লাইভ শো করেছিলাম, দেখেছি আমি লাইভ শো। তার আগে যখন ঢুকেছে মীর বলছে যে আজকাল না কাক এসে বসলে আমার খুব ভয় করছে, বুঝেছে কিছু একটা করতে এসেছে, মানে ওসব নিরীহ প্রাণী, বড় উপকার করে মানুষের। বাট আমি আপনাকে একটা স্টোরি বলছি, আমি কিছুদিন আগে পডকাস্ট দেখছিলাম, হরিফাই অফিসিয়াল বলে একটা রয়েছে আপনার, ওরাই মনে হয় প্রথম আপনার কাউরিবুড়ি করে হরোস্কোপ, রাইট? তো যারা করেছিলেন তারা এসে একটা পডকাস্টে বলছিল যে যারা তখনই ওরা মানে অডিওটা রেকর্ড করতে ছিল, ওরা ছাদের মধ্যে রেকর্ড করতো বেসিক্যালি। তো যখনই ওরা রেকর্ড করতো, যেদিনকারই রেকর্ড করতো সেদিনকারই কাকেদের উৎপাত প্রচন্ড হতো। আমি জানি না কেন, ও বলছে প্রচন্ড কাকেদের উৎপাত হতো, ওরা নাকি গিয়ে প্রথমে কাককে খাওয়াতো, তারপর ওরা শান্ত হতো, তারপর ওরা রেকর্ড করতে পারতো। যেদিনকার খাওয়াইনি, ভুলে গেছে, সেদিনকার ওরা রেকর্ড করতে পারেনি। স্বাভাবিক না, আপনি যদি কাকটি, ওটা তো মানে কি পশু পাখিতে ন্যাচারাল প্রবৃত্তি। কিন্তু রাতের বেলা কাক ওড়ে না, ওর যদি বলে থাকে রাতের বেলা বলছিল, কথা বলতে হবে যে ভাই কি দেখেছিলি। কিন্তু আপনি যদি দিনের একটা সময় যদি কাকেদের খাওয়ান, কাকের কিন্তু ওয়েট করে থাকবে, আজ আবার আসবে খাবার দিতে, ন্যাচারাল ঘটনা। ওর সঙ্গে তন্ত্রের কোনো কানেকশন আছে বলে মনে হয় না। বেশ, এখন কি ধরনের লেখা আপনি লিখছেন? রিসেন্টলি আমি একটা গোয়েন্দা কাহিনী লিখছি। আমার ওই অ্যাডভেঞ্চার, সাসপেন্স, গোয়েন্দা, থ্রিল এগুলো লিখতে খুব ভালো লাগে। তো আমি একটা গোয়েন্দা কাহিনী ক্যারেক্টার আমদানি করেছি আর কি, প্রফেসর চিন্তাহরণ মুখার্জি বলে। তো তার 3টি গল্প প্রকাশিত হয়েছিল কিশোর ভারতীতে, গল্প হিসেবে কিশোর ভারতীর যে মাসিক যে ইস্যুগুলো বেরোয় তাতে। আর 2টো উপন্যাস এবছর পূজাবার্ষিকীতে লিখেছি, তার একটি পূজাবার্ষিকী কিশোর ভারতীতেই বেরোবে, আর একটি পূজাবার্ষিকী বইচইতে বেরোবে। এই 2টো উপন্যাস নিয়ে, বাকি গল্পগুলো নিয়ে আশা করছি একটা বই আসবে বইমেলার সময়। আচ্ছা, আর কয়েকটা এই তান্ত্রিক অকাল্ট স্টোরি, এর থেকে তো এখন মুক্তি আসে বলে মনে হচ্ছে না আমার, খুব আসুক। না আপনার কাছ থেকে তান্ত্রিক তন্ত্র, মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় এখন নেই তো, মানে তান্ত্রিক এখন নেই হয়তো, কিন্তু আপনার কাছ থেকে এরকম তন্ত্রের, হ্যাঁ, এটা মুশকিল হচ্ছে। এটা করে অসুবিধা কি হচ্ছে, আমি কোনো প্রকাশককে বললাম যে ভাই
একটা খুব ভালো অ্যাডভেঞ্চার গল্প লিখেছি বাচ্চাদের জন্য। বলো না, ঠিক আছে লিখে দাও, ভালো কথা, একটা ভূতের গল্প দাও। লোকে তোমার ভয়ের গল্প বড় মানে পড়তে চায়। এখন লোকে ভূতের গল্প খুব বেশি পড়ছে এবং কনজিউম প্রচুর বেশি করছে। হ্যাঁ, তো ফলে লোকজন সবসময়, তো ফলে আমাকে সেই সেই দাবি এবং চাহিদা মেনে আমাকে 3টে গল্প লেখা ছিল। একটা উপন্যাস কিশোর বন্ধুতে বেরিয়েছে রিসেন্টলি, আর একটা উপন্যাস এখন লিখছি। ইনফ্যাক্ট মানে অ্যাজ অন টুডে, মানে বিফোর ইউ ওয়াকড ইন, আচ্ছা, একটা গল্প লিখছিলাম, যেটা বললাম ডাকাতদের নিয়ে, বাংলার ডাকাতদের নিয়ে একটা গল্প। এবং এই গল্পে প্রথমবার, মানে এর আগে যে কবার আমি কৃষ্ণানন্দ আগমবাগিসকে গল্প এনেছি, প্রত্যেকবার দেখেছি টাইম ট্রাভেলার হিসেবে। আচ্ছা, যিনি এই সময় আজকে কলকাতায় উপস্থিত আছেন, অমুক সময় উপস্থিত আছেন, স্লিমানের সময় উপস্থিত আছেন। এই গল্পে উনি নিজের সময় উপস্থিত আছেন, আচ্ছা, বর্তমান সময়, ওনার সময়, আচ্ছা, মানে 1575, আচ্ছা, ওই সময়টা উপস্থিত আছেন। তখন আকবর বাদশাহ রাজত্বকাল আর কি, আচ্ছা। মুনির খাঁ বাংলা সুবার গভর্নর হয়ে এসেছেন। ওই আচ্ছা। সময়কার গল্প, ডাকাতদের নিয়ে লেখা গল্প। আচ্ছা, তো সেটা নিয়েও সেটা লেখা হবে। তো আশা করছি আপাতত এই বছর এই দুটো লিখতে পারবো। আরও লিখতে বলেছেন ত্রিদীপ দা। পটমঞ্জরি খুব মানে ভালো রিভিউ পেয়েছে, আমিও ভালো রয়্যালটি পেয়েছি। এবং তারপর গত বছর মহাদেবী বের হয় পত্রভারতী থেকে, সেটিও যথেষ্ট মানে কি বলবো, লোকজন পড়েছেন, প্রচুর লোকজন বলেছেন খুব ভালো লেগেছে অভিজ্ঞতা। তো ঐতিহাসিক লেখারও একটা প্রেশার আছে আমার ওপরে লাকিলি। তো সেটা কবে লিখতে পারবো জানি না, কাজকর্মের যা চাপ, দেখি কতদূর কি করে ম্যানেজ করেন, মানে অফিস, লেখা? খুব কখন লেখেন আপনি? আমি রাত্রিবেলা? আমি রাত্রিবেলা মোটামুটি 8টা সাড়ে 8টার পর থেকে আমার অফিসকে বলা থাকে যে খুব বিপদ না হলে কেউ যেন আমাকে, আগুন টাগুন লেগেছে তাহলে যেন আমাকে ফোন করে, বিপদ না হলে যেন আমাকে ফোন না। কারণ আমি কেন বললাম, আমারও দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স সেলসে, তো আমি জানি যে সেলসে কিরকম চাপ। সেই জায়গায় আপনি সেলস করার পর মানে পুরো ইস্ট রিজন দেখার পর আপনি যদি সে করছেন, তো মানে হ্যাটস অফ, করতে তো হয়। তো আমার কিন্তু বলা থাকে যে এখন মান্থ এন্ডের সময় তো সেটা তো আলাদা গল্প আর কি, কিন্তু মান্থ এন্ড বাদ দিয়ে বলা থাকে লোকজনকে যে যদি খুব বিপদ না হয় ভাই আমাকে কিন্তু বিরক্ত করো। আমার বসকেও বলা থাকে যে তো আপনাদের কালিগ বা আপনার বস কিরকম পড়েছে আপনার? না, আমার বস বেশিরভাগই অবাঙালি, তারা শুনেছেন। আচ্ছা, তো তারা খুব যে কেউ একটা পড়েন বই তুই সেরকম নয়। আচ্ছা, তো কলিগরা 2-1 জন জানে। তারা বলে যে স্যার শুনেছি আপনি লেখেন টেখেন। আমি খুব একটা পাত্তা দিই না। আমি খুব স্ট্রিক্ট এই বিষয়টা। আমি কখনো আমার অফিসে আমার পার্সোনাল আমি একদম ডিসকাস করি না, একদম না। কেউ যদি ডিসকাস করতেও আসে আমাদের থামিয়ে দিই যে ভাই এখন এই কথা আমি বলবো না। অফিসে যখন আমি ঢুকেছি অফিসের কাজ করবো, ওই যে 8-10 ঘন্টা ডিউটি করব, আমি ভুলে যাই যে আমি লেখালেখি করি। আমি লেখালেখি করি। কেউ বলতে এলে তখন আমি চিনি না ভাই অভিক সরকারকে। এটা অন্য অভিক সরকার। আমি এবং এটা জানি না, ঈশ্বর দত্ত আমার একটা স্প্লিট পার্সোনালিটি হয়ে যায়। হ্যাঁ, আমার ভগবানই একটা ক্ষমতা দিয়েছেন, আমি খুব ভালো সুইচ অফ সুইচ অন করতে পারি আর কি। মানে আমি যখন কলেজ থেকে ঢুকছি তখন আমি কোনো কর্পোরেট করতাম না। আমি আমার ওই কোর্ট, অমুক গ্রাম ভাড়ি, পদ, এই অমুক তমুক স্যালারি সব বাইরে ফেলে আসি। তখন একজন সাধারণ লেখক, সাহিত্যিক, একজন সাধারণ লেখক, কলেজ স্ট্রিটে যেমন প্রচুর সাধারণ লেখক ঘুরে বেড়ান, আমি তাদের মধ্যে একজন। আমি যখন অফিসে ঢুকি তখন তুমি অন্য লোক, কর্পোরেটর। তখন আমি কোনো রকম সাহিত্যের ধার কাছ দিয়ে হাঁটি না। বুঝতে পেরেছি। কিছুদিন আগে আপনি হইচইতে একটা কাজ করেছিলেন, আই থিঙ্ক পর্ণশবরীর সাপ। সৌভিকের লেখা, সৌভিক চক্রবর্তী। হ্যাঁ, খুব ভালো লিখেছে ছেলেটি, আজকাল খুব ভালো লিখছেও। নীরেন ভাদুরী সমগ্র 2টি আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, অসাধারণ করেছে, লিখেছে। এবং ওই লেখাটির আমাকে পরমব্রত চট্টোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা এবং পরিচালক, তিনি আমাকে বলেন, তার সঙ্গে অনেক আগে থেকে আলাপ আর কি এই লেখালেখির সূত্রে, তিনি আমাকে বলেন যে অভিজ্ঞতা এইরকম একটা গল্পের যে রিসার্চটা, মানে কি তন্ত্র, কি মন্ত্র, অমুক তমুক হেন তেন, সেইগুলো আমাকে একটু বলে দিতে হবে টিমকে, কারণ টিম বুঝতে পারছে না কি হবে। তো সেইটা আমি করে দিয়েছিলাম। ওই জন্য রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে লেখা আছে, বা জানি না কি শব্দ ব্যবহার করেছে। ইনফ্যাক্ট পর্ণশবরী সাপের পরের পার্ট আসছে নিকষ ছায়া। আচ্ছা, মানে যতদূর জানি, এবং তারও পুরো রিসার্চটাই আপনি করছেন? আমি করে দিয়েছি, হয়ে গেছে, সাবমিশন হয়ে গেছে। বাট বলা আছে যখন যা দরকার আমাকে বলবে। আচ্ছা, যেহেতু আমি এই নিয়ে প্রচুর পড়াশোনা করি, তো লোকজন বলেন তো মায়ের কাজ বলে, আমি তো মায়ের কাজ মানে বুঝতে পারলাম না। মায়ের কাজ মানে তন্ত্রমন্ত্র, জগন্মাতার কাজ আর কি। আমি বলি ঠিক আছে, খুব ভালো করা যায়। মীরের সাথে কাজ করে বা কথা বলে কিরকম লাগলো? অমন চমৎকার, সদাশয়
এবং লোক হয় না, এবং মীরের সেন্স অফ হিউমার মানে ক্যামেরার সামনেও যেমন ক্যামেরার পিছনেও সেরকম। খুব খুব ভালো লোক, অত্যন্ত জলি মানুষ। আহ, মানে প্রথম কথা বলে মনে হয় না যে উনি মীর, আচ্ছা। দ্য গ্রেট মীর, মনেই হয় না। মানে একদম বাড়িতে গেলাম, এই অভি কফি করে আনি, আমার না দুধটা কেটে গেছে, তুমি এসছো বলে হয়েছে, তোমার তন্ত্রমন্ত্রের জাদু। আজকে যখন আমরা স্টার্ট করলাম, হ্যাঁ। আমার দুটো লাইট পরপর কেটে গেল। আমি মনে মনে ভাবছি আমরা স্টার্ট করছি আর দুটো লাইট কেটে গেল, এর কিছু তো আছে, বাইরে কেউ দাঁড়িয়ে নেই তো, গেলেই বেরোবে। তো বাট মীর খুব মানে থরো জেন্টলম্যান। আর মানে কথা বললে হয় না, কিছু মানুষ কথা বলতে খুব ভালো লাগে, তো একদম মানে মাটির মানুষ। মীর কিছু সামনাসামনি বসে কথা বলেন, মনে হয় একদম পাশের ফ্ল্যাটের দাদা। গলার যে টেক্সচারটা মীরের, সেটা কিন্তু ওরা তো ঈশ্বর দত্ত, ভগবান দিয়েছেন। এবং মীরের মানে বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে, মানে আমি দেখলাম প্রচুর পড়াশোনা আছে, উৎসাহ আছে বিভিন্ন বিষয়ে। আর কথা কথা বললে মনে হয় পাশের এই জাস্ট ক্লাব থেকে এক্ষুনি আড্ডা দিয়ে বেরোলেন আর কি, এরকম। আচ্ছা। খুব ভালো লোক। ভূতে কি আপনি ভয় পান? মানে ধরুন আপনি রাতের বেলা আসছেন, বা কোনো রাতের বেলা কোনো শ্মশানের সামনে দিয়ে আসছেন, বা কবরস্থানের সামনে দিয়ে আসছেন, ভয় লাগবে? আমার খুব একটা ভয় লাগে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর এই কিন্তু আপনি ভয় পাওয়ান লোকজনদেরকে? পাওয়াই, কিন্তু আমার খুব একটা ভয় লাগে না। এই সম্পর্কে আমার এক বন্ধু, স্কুলের খুব ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন যে এরকম ভূতেদের বিশ্বাস নেই, কারণ আমার একটা ভূত বলেছিল যে এরকম ওর নামে গয়ে পিণ্ড দিয়ে এলে আমাকে অনেক টাকা পাইয়ে দেবে। পিণ্ড দিয়ে এসেছি, একটা টাকাও পাইনি, ফলে ভূতদের আপনি একদম বিশ্বাস করবেন না। তো আমি সেটা মেনে চলি আর কি। আমার যে সামহাও আমার কোনো রকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স খুব একটা হয়নি আজ অব্দি। বেশ। শ্মশান কবরস্থানের পাশ দিয়ে তো যাতায়াত অনেকবার করেছি, আমার কখনো কিছু এরকম কিছু মনে হয় কোনটা মনে হয় না। কাউরি বুড়ির গল্পের জন্য গপ্পমীরের ঠিক আপনার সাথে অ্যাপ্রোচ করে নিশ্চয়ই, কিভাবে মানে জিনিসটা কিভাবে? এটাও একটা খুব মজার বিষয়। কয়েক মাস আগে, গত বছর শীতের সময়, আমি যাচ্ছিলাম নবদ্বীপ। নবদ্বীপ বইমেলার উদ্বোধনের জন্য আমাকে ডাকা হয়েছিল। বেশ। নবদ্বীপ যাচ্ছি এবং গাড়ি করে যাচ্ছি, এবং যেতে যেতে মোবাইলটা সাইলেন্টে ছিল, আমি একটু ঘুমিয়ে দিচ্ছিলাম। একটু দূরে গিয়ে ড্রাইভার সাহেব গাড়ি থামিয়েছেন, বলছেন যে দাদা একটু চা খাবো, আপনি খাবেন? আমি বলছি না আপনি খান, আমি চা খেয়ে নিচ্ছি। তারপরে তখন মোবাইলটা তুলে দেখি যে একটা হোয়াটসঅ্যাপ কল, আর আমি তুলিনি বলে তো কেটে গেছে হোয়াটসঅ্যাপ কল, আর একটা মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ। দেখুন হোয়াটসঅ্যাপ প্রথম যদি কারোর মেসেজ আসে না, উপরে নামটা লেখা থাকে, মানে আপনি অ্যাকসেপ্ট করবেন না সেভ করবেন, নাম লেখা থাকে। হ্যাঁ, উপরে মীর লেখা আছে নামটা। এখন আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, কেউ না কেউ তো মীর হবে। আমি বললাম ঠিক আছে, আমি একবার কল ব্যাক করে দেখি। তো দেখতেই মানে যখন কল ব্যাক করলাম, যথারীতি মীর, নমস্কার স্যার। আমি বললাম আমাকে স্যার বলবেন না, আমি ইয়েট টু রিসিভ নাইটহুড, আমি এখন তো নাইটহুড পাইনি। তো এরকম মজা করতে করতে উনি বললেন যে আপনার গল্পই পড়তে চাই। তো মীরের টিমে একটি মেয়ে আছে, গোধূলি বলে, গোধূলিকে আমি খুব স্নেহ করি। গোধূলি অয়ন্তিকা দুজনেই ভোগে ছিল, মীর নিজেও ছিলেন। হ্যাঁ, সানডে সাসপেন্স। হ্যাঁ, এবং লোকে যে লাইনটা শুনে সবচেয়ে বেশি ভয় পায় আর কি, দাইদা বাবু মাকে ভোগ দেবে না, দাইদা বাবু, ওটা অয়ন্তিকা করেছিল। আর গোধূলিও বেশ একটা ইম্পর্টেন্ট পার্ট করেছিল। তো আমি মনে করি এদের লাকি চার্ম আর কি, যে এত বিখ্যাত হয়েছে ভোগ এরা ছিল বলে। তো আমি বললাম যে বলুন কি করতে পারি। বললো যে আপনার কাউরি বুড়ি মন্দিরটা আমরা পড়তে চাই, তো গোধূলি আমাদের সঙ্গে আছে। আমি বললাম যে গোধূলিকে তো আমি অত্যন্ত স্নেহ করি, বলো তাহলে গোধূলির সঙ্গে কথা বলুন। তখন গোধূলি বললো অভিজ্ঞতা, আমরা তোমার গল্পটা করতে চাই, অমুক তমুক। বললাম হ্যাঁ ভাই করো, মোস্ট ওয়েলকাম। তারপর তো যা হয় আর কি, চুক্তি সই সাবুত যা দরকার সেসব হলো। তো কাউরি বুড়ি মন্দির পার্ট 1 পার্ট 2 যে দুদিন রিলিজ হয়, সে দুদিনই ইন্ডিয়ার খেলা ছিল। হ্যাঁ, এবং তা সত্ত্বেও মোটামুটি 10 লাখের মতো, এক সপ্তাহে 10 লাখের মতো। হ্যাঁ, পার্ট 1টা 10 লাখের উপরে, পার্ট 2টা বোধহয় 8 লাখের কাছাকাছি এখন অব্দি, যতদূর আমি লাস্ট দেখেছি আর কি। আর তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চুক্তি সইসাবুত হওয়ার পরে নতুন বছর মানে 1 জানুয়ারি দিস ইয়ার, তো গল্প মিলের থেকে একটা অনুষ্ঠান হয়। আচ্ছা।
তাতে ওরা অনেককে ডাকে, খুব সুন্দর হয়েছিল সাউথ সিটি ক্লাবে। এবং তখন আমি যেটা দেখে খুব আশ্চর্য হলাম, এবং এখনো মনে হয় কি অসাধারণ, ওরা যখন দেখাচ্ছেন যে কোন কোন গল্প আসবে এবছর, আমি খেয়াল করে দেখলাম আমি একমাত্র জীবিত লেখক। বাকি যারা নাম আসছে, রবীন্দ্রনাথ থেকে শুরু, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সমরেশ মজুমদার, সবাই আছেন। জীবিত লেখক একমাত্র অভিক সরকার। ঠিক আছে, ছিলাম। তো সেই নিয়ে মিরও প্রশ্ন করেছিলেন ওনাদের যখন এতে যাই আর কি লাইভে, যে কেমন লাগছে। আমি বলেছিলাম যে তো ভালো, মানে নিশ্চয়ই তাদেরও খুব, মানে তারা কথা বলতে পারছেন, লেখক জানাচ্ছে যেই হচ্ছে না হচ্ছে। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি আমার কাছে। বাট হ্যাঁ, আমার মোটামুটি ভোগ শোধের পরে সবচেয়ে বহুল শ্রুত গল্প এখন কাউরি বুড়ির মন্দির। কালকেও যখন গেছি কলেজ স্ট্রিটে একটা জমায়েত ছিল আর কি, আচ্ছা রিসেন্ট কাণ্ডের প্রতিবাদে। আচ্ছা, তখন থেকে যখন পত্রভারতী অফিসে যাচ্ছি, তখনও রাস্তায় দুজন দাঁড় করিয়ে, দাদা শুনলাম কাউরি বুড়ি মন্দির, খুব ভালো লাগলো। থ্যাঙ্কস টু মির অ্যান্ড হিজ টিম। মির্দা যখন গল্প বলে তো অসাধারণ বলে, যে কোনো গল্প নিয়েই। মানে আমি যদি আমি নিজেও শ্রোতা গপ্পমীরের থেকে, প্রথমে সাডনেস সাসপেন্স শুনতাম, তারপর তো গপ্পমীরের ঠেক। তো আপনার যখন কাউরি বুড়ি, আমি আপনাকে প্রথমে বলছিলাম যে কাউরি বুড়ি যখন শুনছি, আমি একা শুই, শুনতে শুনতে আমি আর শুনতে পারলাম না। তারপর আমি মায়ের কাছে গিয়ে শুলাম, তারপর পুরোটা শেষ করে তারপর আমি শুলাম। মানে আমি ফ্রিজ থেকে গিয়ে যে জলটা নেব সেটা নিতে আমি ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে মানে ওদের প্রোডাকশন কোয়ালিটি অসম্ভব ভালো, একদম খুব হাই কোয়ালিটির প্রোডাকশন। এবং যিনি ব্যাকগ্রাউন্ড, যারা অভিনয় করেছেন, ভয়েস দিয়েছেন, তারা তো প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। তিনি ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন মিউজিকটা। একটা জায়গা আছে যখন শেষ দিকে, যখন ওই তারা করছে পরাগ বসুমাতারি, মানে মোগল হাঞ্জামা তারা করছে ভবতারণকে, ও দৌড়চ্ছে। এবং যে কোনো মিউজিক কম্পোজারে কি করতেন, একটা দৌড়নো, একটা হার্ট পাম্পিং একখানা মিউজিক দিতেন। যদি খেয়াল করে শুনবেন, শ্বাস সেটা বলছি না, খেয়াল করে শুনবেন ওখানে মিউজিক দিয়েছেন পিয়ানো, রাইট। ওই জায়গাটা একটা পিয়ানোর একটা মিউজিক আছে, মানে ওই জিনিস ভাবতে পারেন, তার কল্পনার দৌড় আছে। এবং যখন ডুবে যাচ্ছিল জলের নিচে যে মানে সাউন্ডটা দিয়েছে, নিঃশ্বাস নেওয়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা শুনতে শুনতে আমারই অস্বস্তি হচ্ছিল, মানে খুব জলে ভয় আমার মনে হচ্ছে কখন উঠবে মাথাটা। নিজের কাউরি বুড়ির এই গল্পটা শুনে নিজে ভয় পেয়েছিলেন? আমি প্রচুর লোক বলে, অভিজ্ঞতা আমরা শুনে এত ভয় পাচ্ছি, পড়ে তুমি লিখে ভয় পাও না? ভাই ভয় পেলে তো লিখতেই পারতাম। আমরা অনেকটা সময় চলে এসেছি, লাস্টের একটাই কোশ্চেন। রিসেন্ট আরজি করের নিয়ে যে ঘটনাটা হলো, কিভাবে দেখছেন এই সমাজকে, ওয়েস্ট বেঙ্গলকে, ভারতবর্ষকে, বা গোটা পৃথিবীকে? না, আমি তো বলবো, প্রথমে বলি যে ঘৃণ্য ঘটনাটি হয়েছে, নারকীয় এবং ঘৃণ্য, মানে আমার কাছে এই মুহূর্তে আর কোনো শব্দ আসছে না। আমি যখন প্রথম শুনি, আমি ভয়ে এবং আতঙ্কে এবং ঘেন্নায় আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, যে কি করে হয় এই জিনিসটা, কি করে হয়। এবং আমরা সবাই না ডাক্তার কমিউনিটিটাকে আমরা ভগবান বলে মনে করি, হাসপাতালকে মনে করি একটা স্যাংচুয়ারি, রাইট? সেখানে একজন ডাক্তার, তিনি তার সহপাঠীদের দ্বারা, লোকে বলছেন তাই, জানি না আর কেউ আছে কিনা, সে তো তদন্তের পরে জানা যাবে, এইভাবে নির্যাতিতা হচ্ছেন, মানে ভাবা যায় না। অসম্ভব কষ্ট পেয়েছি এবং অসম্ভব রাগ হয়েছে আমার। এবং আমার মনে হয়, আমি আশা করব যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যেন যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের ধরেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। নইলে মানে আমার নিজের মেয়ের বয়স 15, বুঝতে পারছেন? আমি ঘটনা ঘটার পরে আমার স্ত্রী আমায় বলছেন, হ্যাঁ গো, একে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলে বাইরে কোথাও পাঠিয়ে দেবো, অন্য কোনো স্টেটে পাঠিয়ে দেবো। কোথায় যাবো? নিজের ঘর বাড়ি ছেড়ে আমি আমার মেয়েকে অন্য কোথাও পাঠাবো কেন? তার বদলে এটাই উচিত না, যাতে আমি নিজেদের ঘর আগে পরিষ্কার করি, যাতে এমন একটা প্রেসিডেন্ট সেট করি যাতে আর কেউ এরকম একটা নারকীয় ঘটনা ঘটাবার সাহস না পায়। আমি অত্যন্ত ডিস্টার্বড। আমি গত 2-3 দিন ধরে কিছু লিখতে পারিনি, কোনো কাজ করতে পারিনি। আমাদের নাগের বাজারে এখানে জমায়েত হয়েছিল, সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাইক নিয়ে গেছিলাম বলে আমাকে ঢুকতে পারিনি, আমাকে ওপর দিয়ে ব্রিজের উপর দিয়ে ঘুরে চলে আসতে হয়েছে। আমার স্ত্রী গেছিলেন। কালকেও কলেজ স্ট্রিটে একটু জমায়েত হয়েছিল, আমি সেখানে খুব দেরিতে পৌঁছেছি, আমার একটা কাজ পড়ে গেছিল মাঝখানে, রাস্তা জ্যামও ছিল প্রচুর। আমি
হয়তো মিনিট 4-5 বেশি থাকতে পারিনি, কিন্তু আমি এই যে আন্দোলন হচ্ছে যে, এবং এতদিন বাদে প্রথম দেখলাম, বহুদিন বাদে কোনোরকম দলীয় পরিচয় ছাড়া, দলীয় পতাকার রং সরিয়ে দিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলন গড়ে তুলেছেন। এইটা আমার কাছে একটা বড়, মানে কি বলবো, খুব উল্লেখযোগ্য বড় বিষয় বলে মনে হয়। এবং আমি চাই জানি আন্দোলন যতদিন না অপরাধীরা ধরা পড়ে, এই আন্দোলন জারি থাকুক, কারণ এর শেষ দেখতে হবে। এটা শুধুমাত্র ওই মেয়েটির নয়, ওই হতভাগ্য মেয়েটির কথা নয়, এটা আমাদের বাড়ির প্রতিটি শিশু এবং সন্তানদের কথা, ছেলে হোক মেয়ে হোক যেই হোক। আরজি করের আগেও মানে অনেক দুর্ভাগ্যের ঘটনা ঘটেছে, এখন তো এটা চোখের সামনে এলো। আমাদেরই তো ছেলেমেয়েরা যাবে পড়তে, একদম। তাদের তাদের মানে তাদের যাতে পড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, তাদের পড়ার যাতে নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের, নাগরিক সমাজের, গভর্নমেন্টের, সরকারের, পুলিশের, প্রশাসনের। সেইটা কিন্তু এনশিওর করতে হবে, এবং তার জন্য যতদূর যাওয়া সম্ভব আমার মনে হয় দরকার, আমাদের যেতে হবে। এখন যে বিচার ব্যবস্থা বা এখন যে তদন্ত যেরকম ভাবে চলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেরকম ভাবে তদন্ত চালাচ্ছে বা চালাচ্ছিল, এখন তো সিবিআই হ্যান্ড ওভার করেছে, আপনি তাতে সন্তুষ্ট? এর বাইরে কি করতে পারি? মানে আমি তো নিজেকে তদন্ত করতে পারবো না, আমার কাছে টুলস নেই, সে অথরিটি নেই, রাইট? তো আমাকে তো আলটিমেটলি পুলিশ প্রশাসনের উপরেই ভরসা করতে হবে। আমি তো জানি না কি অপরাধী, আমি তো ধরতে পারবো না। সেই ক্ষমতাটুকু, সেই অথরিটিটুকু একমাত্র পুলিশ প্রশাসনের কাছেই আছে, সিবিআই, সিআইডি যারা হোক তাদের কাছেই আছে। তো আমরা তাদের কাছে বলতে পারি, দরবার করতে পারি, চাপ দিতে পারি, আন্দোলন করতে পারি, কিন্তু আসল কাজটা তাদেরই করতে হবে। আদালত তাদের কথাই শুনবেন, বিচার তো আদালত করবেন ফাইনালি, তাই না? আপাতত তো তাদের উপর ভরসা রাখা ছাড়া তো কোনো উপায় দেখছি না। নতুন প্রজন্ম যারা লিখতে শিখছে বা লিখছে বা লিখবে ভাবছে, যাদের আপনি ইন্সপিরেশন বা আপনার মতো আরো লেখক যাদের ইন্সপিরেশন, কিছু টিপস যদি আপনি দিতে চান দর্শকদেরকে? আমি টিপস দেওয়ার কি, বড় বড় লেখকরা আছেন, আমি অতি নগণ্য, আমার টিপস দেওয়ার তেমন কিছু নেই। আমি শুধু একটি কথা বলি যে আমি অনেক নতুন নতুন লেখকদের লেখা আমি পড়ি, রেগুলার পড়ি। যাদের ভালো লাগে আমি ফেসবুকে বলি, যাদের খারাপ লাগে তাদের আমি ফোন করে বলি যে এই জায়গাটা ভাই তুমি ঠিক লেখো। আমি ফেসবুকে বলি না, কারণ দরকার নেই, আমার তো উদ্দেশ্য তাকে রেকটিফাই করা, মানে তার লেখার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, যাতে সে আরো ভালো লিখতে পারে। বেশ। তাকে তো মেলাইন করা আমার উদ্দেশ্য না না, না না, কিন্তু আমি যদি তাকে উৎসাহ দিই ফেসবুকে, তাহলে সে হয়তো আরো ভালো লিখবে। আমি সবসময় তাই করে থাকি। অনেক জায়গায় যেটা আমি দেখছি যে অনেকে হয়তো মানে আরেকটু তো পড়াশোনা দরকার, আরেকটু হয়তো পড়াশোনা দরকার। যেটা বললাম যে আমি হয়তো 5 বছর লিখছি, কিন্তু তার পেছনে আমার 25-30 বছরের পড়াশোনা আছে। একটা বিষয় নিয়ে আমি নিরন্তর চর্চা করে যাই। এই চর্চাটা আমি অনুরোধ করব যেন থাকে। এই ওই আবার বলি যে 100 পাতা না পড়লে কিন্তু 1 পাতা লেখা যায় না। পড়াশোনার অভ্যেসটা থাকা খুব জরুরি, এবং সেটা মানে আমরা যারা এখন লিখছি আমাদের লেখা পড়তে বলছি না, যারা ওল্ড মাস্টার্স, সে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সে দীন বন্দ্যোপাধ্যায় যারা আছেন, আমি সবসময় বলি তাদের লেখা বারবার পড়তে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তাহলে মানে ভালো জিনিসের সংস্পর্শে থাকলে তবেই মানুষ ভালো জিনিসটা শেখে। ভালো সাহিত্যের সংস্পর্শে থাকাটা খুব জরুরি ভালো সাহিত্য তৈরি করতে গেলে, সেইটা খুব প্রয়োজন। বাকি লেখার স্টাইল তো লিখতে লিখতে অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু তার ওই প্রস্তুতিটা থাকা খুব জরুরি, ওইটা যেন না নিয়ে কেউ লিখতে না আসে। বেশ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এত আপনি সবসময় বিজি থাকেন, সেই শিডিউল থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমাদের একদম ছোট্ট একটা চ্যানেল জাস্ট শুরু করেছি, সেখানে আপনি অ্যাজ এ গেস্ট হিসাবে আসা আমাদের কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ। ভবিষ্যতে আরো আপনার সাথে পডকাস্ট শো করব। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।